আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীরা, আমি গোলাম রাব্বি ভাইয়া তোমাদের সাথে আজকে আমাদের আরেকটি তোমাদের টার্গেট এ প্লাস ব্যাচের ক্লাস নিয়ে এসেছি। আজকে ক্লাসটি হলো আমাদের কেমিস্ট্রি ক্লাস হবে, মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। তো তোমরা সবাই জানো পুরো বাংলাদেশেই প্রচুর পরিমাণে বিদ্যুৎ বিঘ্নের কারণে আমরা ঠিকমতো ক্লাসটা নিতে পারতেছি না লাইভে। তো আমি চেষ্টা করতেছি তোমাদেরকে এই ক্লাসটি রেকর্ডেড আকারে দেওয়ার জন্য। আরেকটা বিষয় হলো, যেহেতু আমাদের এমসিকিউ সলভিং ক্লাস, তো প্রচুর পরিমাণে বোর্ডে লিখতে হয়, তো দেখা যাবে অনেক সময় নষ্ট হয়। সেজন্য রেকর্ডেড ক্লাস যদি নেই তাহলে আমরা দেখা যাবে যে সময়টা অনেকটা মিনিমাইজ করতে পারবো। তো চলো আমরা আজকে দেখি যে আমরা এই অধ্যায়ে কি কি টপিক পড়বো। প্রথমে আমরা এটা যদি আমাদের ধারণা থাকে যে আমরা এই অধ্যায়ে আসলে কি কি পড়া উচিত, কোথা থেকে আসে, তাহলে আমাদের পড়াশোনা অনেকটা গোছানো হবে। তো আমি দেখো তোমাদের বিগত প্রায় 5-7 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে যেটা দেখলাম, এই যে এখানে যে টপিকগুলো আছে এগুলো থেকে 100% কোয়েশ্চেন আসে। প্রথম যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হলো মৌলের পর্যাবৃত্ত ধর্ম, মানে ওই যে উপর থেকে নিচের দিকে কি হবে, বাম থেকে ডান দিকে কি হবে, এই রিলেটেড যত কোশ্চেন আছে সেটা এই টপিকের মধ্যে আমরা আলোচনা করে ফেলবো। দ্বিতীয়তে আছে তোমাদের কয়েকটা ব্লকের মৌল আছে, এস ব্লক মৌল, পি ব্লক মৌল, ডি ব্লক মৌল এবং এফ ব্লক মৌল। তো এই ব্লকের মৌলর যত বৈশিষ্ট্য আছে, যে যে কোশ্চেনগুলো আছে সবগুলো নিয়ে আমরা আলোচনা করব আমাদের দ্বিতীয় পার্টের মধ্যে। আরেকটা হলো সংকরায়ন। এই সংকরায়ন পার্টটা কিন্তু তোমাদের কাছে একদম নতুন, তো আমি চেষ্টা করব তোমাদের একেবারে সহজ করে বোঝাই দেওয়ার জন্য। আর যত ধরনের কোশ্চেন আছে সংকরায়ন থেকে সব যাতে অ্যানসার করতে পারো, তেমন একটা তোমাদের বোঝানো একটা প্রস্তুতি এই ক্লাসের মাধ্যমে তোমরা নিতে পারবে। এরপর হলো সবথেকে গুরুত্বপূর্ণ যে টপিকটা, সেটা হলো ফাজানের নীতি। এই অধ্যায়ের প্রায় 50% উপরে কোশ্চেনই অ্যানসার করা যাবে তুমি যদি ফাজানের নীতিটা ভালো করে বুঝে থাকো। কারণ আমাদের বইয়ের মধ্যে ফাজানের নীতিটা একেবারে এলোমেলোভাবে বোঝানো হয়েছে, যেটা দ্বারা দেখা যায় যে আমরা ক্লাস শেষে কিছুই বুঝি না। কিন্তু আমরা চেষ্টা করব এই ফাজানের নীতিটাকে একবারে একদম গোছানো একটা মানে টার্মে আমরা পড়াশোনা করব। এরপর চলো লাস্টের যে টপিকটা আছে, বিভিন্ন ধরনের রাসায়নিক বন্ধন, আয়নিক বন্ধন আছে, সমযোজী বন্ধন আছে, হাইড্রোজেন বন্ধন আছে, তারপর বিভিন্ন ধরনের বন্ধন আছে। আমরা এই বন্ধন নিয়ে ডিটেইলসে আলোচনা করব এবং সাথে এমসিকিউ সলভ করব। এর বাইরেও কিছু কিছু কোশ্চেন আসে এই অধ্যায় থেকে, যেগুলোকে দেখো আমরা লিখেছি অন্যান্য টপিক। তো এই অন্যান্য টপিকের মধ্যে আমরা এই মেইন যে টপিকগুলো বলছি, এই টপিকগুলোর বাইরে যে কোশ্চেনগুলো আসে, তো আমরা ওই লাস্টের দিকে ওই পার্টটাতে আমরা হলো এই অন্যান্য টপিকটা নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমরা একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে। আর একটা বিষয় হলো, যেহেতু আমাদের এটা ফ্রি কোর্স, আমরা আশা রাখবো তোমরা আমাদের এই ক্লাসের বা এই কোর্সের যে প্ল্যানটা আছে সেটা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও। সেটা হতে পারে তোমরা তাদেরকে আমাদের লিঙ্কটা শেয়ার করে দিতে পারো, অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কিন্তু তোমাদের ফ্রেন্ডকে মেনশন করে দিতে পারো। আর একটা বিষয় হলো, এই অধ্যায়ের কিন্তু আমরা একটা নোট তৈরি করেছি নোমর একাডেমি থেকে, যে নোটটা কিন্তু খুবই অল্প এবং তোমার একবারে পড়া গোছানো। নোটটা তুমি যদি পড়ো তো আশা করা যায় যে তুমি প্রায় 90 থেকে 95% প্রিপারেশন কিন্তু তোমার ওই 7-8 পেজ বা সর্বোচ্চ 10 পেজের মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো তুমি যদি আমাদের এই নোটটা নিতে চাও তো তোমাকে কি করতে হবে, তোমাকে এই ক্লাসের কমেন্ট বক্সে তুমি তোমার সর্বনিম্ন 5 জন ফ্রেন্ডকে মেনশন দিবে। দেওয়ার পরে এই যে দেখো এখানে একটা নাম্বার আছে, এখানে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে তোমরা যদি নক দাও আমাদেরকে, অথবা তুমি যদি পেজে আমাদেরকে মেসেজ দাও, আমরা অবশ্যই তোমাকে নোটটা দিব। কিন্তু এই নোটটা নেওয়ার জন্য তোমার 5 জন ফ্রেন্ডকে সর্বনিম্ন মেনশন দিতে হবে। তো চলো আমরা আজকে আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসের মধ্যে চলে যাই। তো আমাদের যে প্রথম টপিকটি তোমরা একটু দেখো, যে মৌলের পর্যাবৃত্ত ধর্ম। তো মৌলের পর্যাবৃত্ত ধর্ম আমরা আলোচনা করব। আরেকটা বিষয় হলো, এখন আমরা এত ডিটেইলসে পড়তে যাব না, যত শর্টকাটে আমরা খুব দ্রুত সলভ করতে পারি এমসিকিউ, সেই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো চলো তোমরা একটু কমেন্টে বলে ফেলো, যেহেতু লাইভ ক্লাস না তারপরেও তোমরা এখানে কমেন্ট করতে পারো। কয়েকটা মানে পর্যাবৃত্ত ধর্মের নাম তোমরা কিন্তু কমেন্টে জানাইতে পারো যে কে কতগুলো বেশি জানো। আমাদের বইতে মোটামুটি 10 থেকে 12টার মতো পর্যাবৃত্ত ধর্ম আছে। আমি যদি তোমাদেরকে বলি আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, ক্ষারকত্ব, তারপর হলো তোমার গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এইভাবে কিন্তু আমরা বলতে লাগলে অনেকগুলো বলতে পারবো। তো একটা জিনিস তোমরা একটু খেয়াল করো, আমি একটা উদাহরণ দিয়ে যদি তোমাদেরকে বোঝাই। ধরো একটা ক্লাসের মধ্যে আমি ক্লাস নিচ্ছি, তো এখানে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা আসছে, আর তোমরা এসএসসি 24 যারা আসো সেকেন্ড ইয়ার তোমরাও আসছো। তো আমি চাচ্ছি এখন দুই ক্লাসের স্টুডেন্টকে আলাদা আলাদাভাবে ক্লাস নিব। এখন চিন্তা করো মোট 50 জন ক্লাসের মধ্যে প্রবেশ করছে, তার মধ্যে হলো 7 জন ছিল হলো তোমাদের ফার্স্ট ইয়ারে যারা আছে তারা ছিল 7 জন, আর বেশিরভাগই তোমার ছিল হলো
তোমাদের এইচএসসি 24 মানে সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। এখন যদি আমি আলাদা করতে চাই তো বলো তো আমার জন্য কোনটা বেশি সহজ হবে? অবশ্যই আমি যদি 7 জনকে আলাদা করে দিই সেটা আমার জন্য খুবই সহজ হবে, কারণ আমি যদি ওই 43 জনকে আলাদা করতে চাই ধরে ধরে তাহলে কিন্তু সময়টাও বেশি লাগবে, আবার খুঁজে বের করাও খুব একটা কঠিন হয়ে যাবে। তো সেম ভাবে আমরা যখন কোনো জিনিস মনে রাখার চেষ্টা করব, প্রত্যেকটা জিনিসই ডবল ডবল করে আছে আমাদের বইয়ের মধ্যে, তোমরা দেখবা সেটা কেমিস্ট্রি হোক বায়োলজি হোক সব কিছুরই বিপরীত একটা জিনিস আছে। তো আমরা চেষ্টা করবো সবসময় একটা জিনিস মনে রাখার, আর সেই একটা জিনিস ওইটাই মনে রাখবো যেটা কিন্তু কম। তো এই জন্য দেখো আমি এখানে মানে 4টা ধর্ম মনে রাখবো আর বাকিগুলো মনে রাখবো না। তো 4টা ধর্ম আমি কিভাবে মনে রাখবো তোমরা একটু যদি চিন্তা করো, যেহেতু আমরা বলছি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, আর এগুলো কিন্তু সবকিছুই ডিপেন্ড করে কিন্তু পর্যায় সারণীর উপর। তো আমি এখানে একটা চিত্র আঁকছি, দেখো এটা যদি চিন্তা করো তোমরা একটা বগের মতো চিন্তা করতে পারো। তো এখানে দেখো একটা পায়ের মতো আছে, আর এটা মনে করো বগের ঠোঁট। তো এইটার সাথে তুমি এখন পর্যায় সারণীকে একটু মিলাও, তো দেখো কি পাও। তো দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি উপর থেকে নিচে এইদিকে কি আছে বলো তো, উপর থেকে নিচের দিকে হলো গ্রুপ থাকে। এখন একটা সহজ কোশ্চেন যেটা আসে যে পর্যায় সারণীতে মোট কতটি গ্রুপ আছে, তো কতটি গ্রুপ তোমরা একটু বলে যাও। সেটা হলো 18টি গ্রুপ থাকে, তাই তো। এরপরে দেখো এইটা আমরা যদি চিন্তা করি এটা কিসের সাথে আমরা মিলাইতে পারি, এটা হলো বাম থেকে ডানে। তাহলে পর্যায় সারণীতে বাম থেকে ডানের যেই ধর্মগুলো বা যেই জিনিসগুলো আছে সেগুলোকে আমরা কি বলি বলতো, সেগুলোকে আমরা পর্যায় বলি। তো পর্যায় সারণীতে মোট কতটি পর্যায় আছে, পর্যায় সারণীতে মোট 7টি পর্যায় আছে, 7টি পর্যায়। তো এখন মনে হয় তোমরা বুঝতেই পারছো যে এটা আসলে শুধু একটা পাখি না, এর আসলে অনেক গুরুত্ব আছে। তো এটা হলো উপর থেকে নিচের ধর্ম, এটা হলো বাম থেকে ডানের ধর্ম। তো এই পাখিটার দিকেই যদি তোমরা স্পেসিফিক ভাবে খেয়াল করো তো একটা জিনিস কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে উপর থেকে নিচের দিকে কি হচ্ছে বলো তো, উপরের দিকে কিন্তু একটু ছোট আর নিচের দিকে কি হয়েছে বলো তো, আস্তে আস্তে বড় হয়েছে না। তাহলে আমরা শুধুমাত্র এই পাখিটার ক্ষেত্রেই বলতে পারি উপর থেকে নিচের দিকে কি হয়েছে বলো তো, আস্তে আস্তে বড় হয়েছে ক্রমান্বয়ে। সেম ভাবে এইটা হলো এর বাম পাশ আর এইটা হলো এর ডান পাশ। তাহলে আমি যদি বলি এই পাখিটার ক্ষেত্রে বাম থেকে ডানের দিকে কি বড় পরিবর্তন হয়েছে বলো তো, এটা দেখো এখানে বড় ছিল আস্তে আস্তে ছোট হয়েছে, তাহলে ক্রমান্বয়ে কি হয়েছে, ছোট হয়েছে। তাহলে আমাদের কিন্তু পর্যাবৃত্ত ধর্ম প্রায় তোমাদের বইতে 50 থেকে 60 পেজের মতো কিন্তু এই জিনিস নিয়ে আলোচনা হয়, সেটা যদি একটা পাখি দিয়ে হয়ে যায় তাহলে বলো ভালো না। তো একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করো সবাই। তো দেখো এই পাখিটার ক্ষেত্রে মাত্র 4টা, আমি বলছি আমরা কোড বলে রাখবো, তো 4টা ধর্ম এই পাখিটা মেনটেন করবে। আর বাকি যত ধর্ম আছে পৃথিবীতে তোমাদের ইন্টার বইয়ের বাইরেও যতগুলো ধর্ম আছে সবগুলো এর বিপরীত পাখি ফলো করবে, সেই পাখিটাও আমরা শিখবো, সমস্যা নেই। তো এটা একটু দেখো কি বলছি, আধা বিক্ষেপ এই পাখিটা। তো আধা বিক্ষেপ, আধা বিক্ষেপ মানে কি, আতে হলো আকার, ধতে হলো ধাতব ধর্ম, বিতে হলো বিজারণ ক্ষমতা, ক্ষীয়তে হলো ক্ষারকত্ব, আর পতে হলো পারমাণবিক ব্যাসার্ধ। এখন একটা কথা হলো পারমাণবিক ব্যাসার্ধ যেই জিনিস আমাদের আকারও কিন্তু সেই জিনিস, এইটা কিন্তু আমাদের বুঝতে হবে। কোশ্চেনে এক এক সময় এক একটা দিবে, তো ঘোলাইলে চলবে না, দুইটা জিনিস কিন্তু একই, যেটাই পারমাণবিক ব্যাসার্ধ ওইটাকেই কিন্তু আমরা আকার বলতেছি। তো যখনই এই 4টার মধ্যে কোনো একটা বলবে, ধরো বললো যে নিচের কোনটি ধাতব ধর্মের সঠিক ক্রম, তখন কিন্তু আমরা কি করবো বলতো, কোশ্চেনের পাশে সুন্দর করে এই যে আমি বকটা আঁকছি, এটা ঠোঁট আছে, তোমরা এটা আঁকবা, আঁকার পরে কি করবো বলো তো, অপশনের দিকে চলে যাবা যে কি বলছো অপশনে। তো চলো আমরা একটা প্র্যাকটিস করে দেখি, প্র্যাকটিস ছাড়া তো আসলেই মানে কোনো জিনিস আমরা যতই ভালো বুঝি যখন আমরা প্র্যাকটিস করি তখনই কিন্তু আমাদের 100% হয়, আর যদি আমরা প্র্যাকটিস না করি সেই ক্ষেত্রে দেখা যায় আমরা কিছুক্ষণ পরেই জিনিসটা ভুলে যাই। তো এইটার একটা উদাহরণ দেখো আমি এখানে লিখছি, তো তোমরা যদি একটু খেয়াল করো এখানে 2 নম্বর অপশনটা তোমরা একটু খেয়াল করো, সরি 2 নাম্বার না, তোমরা প্রথমটা একটু খেয়াল করো, প্রথমটা একটু তোমাদের কঠিন দিয়ে আলোচনা করলাম যাতে বাকিগুলো তোমাদের একেবারে সহজই লাগে। তো এখানে কি বলা হয়েছে বলো তো, আয়ন অথবা, যেহেতু আয়ন কেন বলছে বলো তো, এই যে এখানে দেখো আয়নিত অবস্থা দিয়ে দিয়েছে, এই জন্য কোশ্চেনে বলছে যে আয়ন অথবা পারমাণবিক আকার। তাহলে পারমাণবিক আকার মানে কি, পারমাণবিক ব্যাসার্ধ বা আকার অথবা পারমাণবিক আকার, তিনটা কথাই সেম জিনিস। তাহলে পারমাণবিক আকার সম্পর্কিত কোনটি সঠিক ক্রম। তাহলে আমরা প্রথমে কি দেখবো, এই ধরনের কোশ্চেন অ্যানসার করার জন্য আমরা কিভাবে অ্যানসার করব দেখো একবার শর্টকাট। তোমার চিন্তা করা লাগবে না যে বাম থেকে ডানে গেলে অমুক বাড়ে, অমুক বাড়ার কারণে তমুক কমে, এইভাবে মনে রাখার কোনো দরকার নেই। যেহেতু আসছে পারমাণবিক আকার, তুমি জাস্ট এটার নিচে একটা দাগ দিবা। এবার দাগ দিয়ে তোমার কি মনে করতে হবে, এটা কি আধা বিক্ষেপের মধ্যে ছিল, হ্যাঁ পারমাণবিক আকার, হ্যাঁ আধা বিক্ষেপের মধ্যে তো ছিল আকার। তাহলে কি করবা, তুমি এটা সুন্দর মতো একটা দাগ দিলা। এবার তুমি কি জানো, যদি আধা বিক্ষেপের মধ্যে থাকে তখন আবার কোন পাখিটা হবে, এই পাখিটা। তো কোশ্চেনের পাশে ছোট করে পাখিটা এঁকে ফেলো। এখন তুমি কি চিন্তা করবে বলো তো, এটা দেখেই তুমি বুঝছো যে উপর থেকে নিচের দিকে হলো তোমার বাড়ছে আর বাম থেকে ডানের দিকে হলো কমছে। এখন তুমি অপশনে চলে যাবা যে তোমার উপর থেকে নিচের দিকে বলা হয়েছে নাকি বাম থেকে ডানের দিকে বলা হয়েছে, তাহলে কিন্তু তুমি খুব সহজেই অ্যানসার করতে পারবা। তো চলো আমরা একটু কোশ্চেনের এটার অ্যানসার কিভাবে বের করে আমরা একটু দেখে নিই। তো এটা যদি তুমি খেয়াল করো তাহলে কি হয়েছে, অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম সোডিয়াম, জিনিসটাকে জাস্ট কিন্তু উল্টাই দিয়েছে। তাহলে কি হবে বলো তো, সোডিয়াম তারপরে হলো ম্যাগনেসিয়াম
এরপরে অ্যালুমিনিয়াম, এরা কি 11, 12 এবং 13 সিরিয়ালি আছে না বলো? তাহলে এটা কি বাম থেকে ডানের দিকে গেছে, তাই না? তার মানে কি পর্যায়ভিত্তিক ধর্ম। তাহলে তুমি এবার বাম থেকে ডানের দিকে চিন্তা করো, কি হয়েছে বলো তো? আস্তে আস্তে কমছে, তাই না? বাম থেকে ডানের দিকে কি হয়েছে বলো তো? কমছে। তাহলে এখানে হলো অ্যালুমিনিয়াম কি সবথেকে কম হওয়ার কথা ছিল, ঠিক না? তো এখানে দেখো তো অপশন এ তে কি বলা হয়েছে? সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়াম বড়, ম্যাগনেসিয়ামের থেকে অ্যালুমিনিয়াম বড়। তাহলে কি এটা কি হবে বলো তো? হবে না। আমি কিন্তু বোঝানোর জন্য তোমাদেরকে অনেক সময় নিয়ে বোঝাচ্ছি, কিন্তু আসলে যদি অ্যানসার করা হইতো তাহলে কিন্তু একবারে 10 সেকেন্ডের মধ্যে অ্যানসার করা হতো। আরো কিছু প্র্যাকটিস যদি আমরা করি তখন বুঝবো। আমি প্রথমটা তোমাদেরকে একটু ডিটেইলসে বোঝানোর চেষ্টা করছি, পরে সেম ভাবে তুমি পরবর্তী চিন্তা করো। এবার কি হইলো বলো তো? এখানে আছে হলো ফ্লোরিন, নিয়ন আর সোডিয়াম। এখন একটা জিনিস চিন্তা করো, এখানে এই দুইটা হলো একই পর্যায়ে। কেমন পর্যায়ে? ফ্লোরিনের পরে আছে নিয়ন, ফ্লোরিন হলো 9 আর নিয়ন হলো 10। তাহলে এরা হলো তোমার গ্রুপ ভিত্তিক, পর্যায়ভিত্তিক, সরি, এরা হলো পর্যায়ভিত্তিক। আর ঠিক এর নিচে কি আছে বলো তো? এইভাবে নিয়নটা আছে। তো আমরা জানি কি, দেখো উপর থেকে নিচের দিকে কিন্তু বাড়ছে, কিন্তু এরা কি একবারে বামের দিকে না বলো? তাহলে তুমি এইটার কথা যদি একটু বাদ দাও, যদি এটা এই দুইটা চিন্তা করো, তাইলেই দেখো ফ্লোরিন আর হলো কি নিয়ন। তাহলে ফ্লোরিন আর নিয়নের মধ্যে কোনটা তোমার হলো ছোট হওয়ার কথা ছিল বলো তো? এই সম্পর্ক অনুযায়ী এইটা ছোট হওয়ার কথা ছিল, কিন্তু দেখো এখানে কিন্তু ভুল দিয়ে দিছে ওরা, এখানে কি নিয়নকে বড় দিছে। তাহলে কি হবে? হবে না। তাহলে এই অপশন আমাদের কি হলো বলো তো? ক্রস হলো, মানে এটাও হবে না। এবার আসো আমরা 3 নম্বর অপশনের দিকে একটু তাকাই। এখানে দেখো আয়ন বলে দিছে, যেহেতু আয়ন, তাহলে কেমন আয়ন? সোডিয়াম প্লাস 10 ইলেকট্রনের সংখ্যা, ম্যাগনেসিয়াম 2 প্লাস 10 ইলেকট্রনের সংখ্যা, অ্যালুমিনিয়াম 3 প্লাস ইলেকট্রনের সংখ্যা কত বলো তো? 10ই আছে। তাহলে এখানে যদি তুমি একটু চিন্তা করো, এইটাও কিন্তু সেম ভাবেই আছে। তাহলে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তাহলে সবচেয়ে ছোট হওয়ার কথা কার ছিল বলো তো? অ্যালুমিনিয়ামের 3 প্লাসের। কিন্তু এখানে কি আছে বলো তো? এটা সবচেয়ে বড় আছে, তাহলে এইটাও হবে না। এবার তুমি ঘ নাম্বার অপশনে দেখো কি আছে বলো তো? অ্যালুমিনিয়াম 3 প্লাস, এটা কি হওয়ার কথা ছিল? এই নিয়ম অনুযায়ী হলো তোমার সবথেকে ছোট হওয়ার কথা ছিল। তাহলে এখানে সবথেকে ছোট, তার থেকে ম্যাগনেসিয়াম বড়, তার থেকে সোডিয়াম বড়। তাহলে সঠিক অ্যানসার কোনটা? ঘ নাম্বার। আমি এইটা লাস্টে অপশন দেওয়ার কারণ এইটাই, যাতে আমি তোমাদেরকে এটা ভেঙে ভেঙে প্রত্যেকটা অপশন ভেঙে ভেঙে বোঝাইতে পারি, যাতে তোমাদের মাথার মধ্যে এই জিনিসটা মানে ভুল করার কোনো মানে সম্ভাবনাই না আসে। তাহলে আমাদের সঠিক অ্যানসার কোনটা? এইটা হবে। এই কোশ্চেনটা কোথায় আসছে বলো তো? এই কোশ্চেন হলো তোমাদের আসছে দিনাজপুর বোর্ড 2015 সালে আসছে। তাহলে দেখো আমরা কিন্তু একটা বোর্ডের কোশ্চেন মানে পেরে গেলাম কিন্তু। তাহলে এগুলো কিন্তু সহজ। আমি তোমাকে যদি এখন অন্যান্য উদাহরণ দিই, তোমার বইয়ের মধ্যে এখন প্রত্যেকটা বোর্ডে রিসেন্ট 10 বছরের মধ্যে এই রিলেটেড বহুত কোশ্চেন আসছে। তো আমি তোমাকে একটা শিখাইলাম, তুমি চেষ্টা করবা এবার সবগুলো কোশ্চেন ব্যাংক খুলো বা টেস্ট পেপার মেড ইজি যেটাই কিনছো না কেন, তুমি খুলে সবগুলো করো। কোনোটা যদি না মিলে তুমি এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে বলো যে ভাইয়া এত পেজের এত নাম্বারটা মিলে না, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। আমি আশা করি 100% মিলবে। তো চলো, এটা আমরা স্বাভাবিক নিয়ম শিখলাম। এবার কি বলছি বলো তো? এই চারটার বাইরে যদি কোনো ধর্ম আসে সেই ক্ষেত্রে কি হবে? পাখিটা উল্টে যাবে। পাখিটা উল্টে যাওয়া মানে কি বলতো? সবকিছুই তোমার হলো বিপরীত হয়ে যাওয়া। তাহলে আমার আধা বিক্ষেপের বাইরে যত ধর্ম ধরলাম আমি, এবার আসছে হলো আয়নীকরণ শক্তি নিয়ে কোশ্চেন আসবে। তো চলো আমরা আয়নীকরণ শক্তি হলে কিভাবে অ্যানসার করার জন্য পাখিটাকে উল্টাই দেবো, চলো আমরা শিখে ফেলি। দেখো পাখিটাকে উল্টাইলে কিন্তু সবকিছুই উল্টাইতে হবে, এটাই কিন্তু প্রথম শর্ত। তাহলে আমাদের আগের পাখিটা কেমন ছিল? এই দিকে ছিল। তাহলে এবার দেখো আমি একটা পাখি আঁকি, তোমরা জাস্ট একটু খেয়াল করো আগেরটাই কি ছিল, সবাই একটু মাথায় এবার মনে করার চেষ্টা করো, মেমোরাইজ করো। তাহলে আগেরটা ছিল হলো তোমার উপর থেকে নিচের দিকে কি হয়েছিল বলো তো? উপর থেকে নিচের দিকে কিন্তু বাড়ছিল। আর এইটা দেখো উপর থেকে নিচের দিকে কি হয়েছে? কমছে। তাহলে আমার গ্রুপ ভিত্তিক সম্পর্কটা উল্টাই গেছে, ঠিক আছে। এবার দেখো এটা এর বাম সাইড, এখানে তুমি বাম সাইড ধরলে হবে না যে ভাই আগে তো ওইটা ধরছিলেন বাম সাইড, তোমার তো এই চিত্র মতে এটাই বাম সাইড। তাহলে বাম থেকে এবার ডানের দিকে আমি যদি যাই ক্রমান্বয়ে, তাহলে বাম থেকে ডানের দিকে কি হয়েছে আমাকে একটু বলো তো? আগেরটাই ছিল বাম থেকে ডানের দিকে হলো ক্রমান্বয়ে কমতেছিল, আর এইটা কি হয়েছে দেখো তো? বাম থেকে ডানের দিকে কি হয়েছে বলো তো? বাড়ছে। তাহলে আমার পর্যায়ভিত্তিক ধর্ম পরিবর্তন হইলো, সম্পূর্ণ উল্টা হইলো। আবার গ্রুপ ভিত্তিক সম্পর্কটাও কি হইলো বলো তো? সম্পূর্ণ বিপরীত হলো। তাহলে আমার কি হইলো? পাখিটা একবারে উল্টে গেল। এটা একটা মরা পাখির মতো লাগছে, একটা মরা বক, আগেরটা ছিল জ্যান্ত বক। তো এবার আমি ধরলাম আয়নীকরণ শক্তি। এখন আয়নীকরণ শক্তি যখন বলছে, তোমরা এবার চলে আসো আরেকটা কোশ্চেন আমরা দেখি এই রিলেটেড। সেটা কি বলছে দেখো, কোনটির আয়নীকরণ শক্তির মান সর্বনিম্ন? বুঝতে পারছো? তাহলে আয়নীকরণ শক্তির নিচে তুমি একটা দাগ দিবা সুন্দর মতো এই ধরনের কোশ্চেন অ্যানসার করার জন্য। তাহলে আয়নীকরণ শক্তি কি ওই আধা বিক্ষেপের মধ্যে আছে বলো তো? নাই। কারণ কি আধা বিক্ষেপের মধ্যে ছিল আকার, তারপরে তোমার হলো ছিল ধাতব ধর্ম, ক্ষারকত্ব, তারপরে ছিল তোমার হলো কি বলো তো? বিজারণ ক্ষমতা। তাহলে আমার যেহেতু আয়নীকরণ শক্তি বলছে সেহেতু নাই, তাহলে আমার চিত্রটা কি হবে বলো তো? এইভাবে উল্টে যাবে। তাহলে উল্টে গেলে তুমি দেখছো এইভাবে, তখন তুমি কোশ্চেন পাশে সুন্দর করে এইভাবে একটা চিত্র এঁকে নিবা।
আমরা আঁকলাম চিত্রটা। এবার তুমি অপশনে চলে যাবে তোমার পরবর্তী কাজ। তাহলে অপশনে গেলে কি হবে, আমার দেখতে হবে গ্রুপ ভিত্তিক বলছে নাকি তোমার হলো পর্যায় ভিত্তিক বলছে। তাহলে দেখো তো সোডিয়াম ম্যাগনেসিয়াম, তাহলে সোডিয়ামের পরে ম্যাগনেসিয়ামটাই, কিন্তু ক্যালসিয়ামটা একটু দেখো তো ক্যালসিয়ামটা কোথায় থাকে বলো তো, ক্যালসিয়ামটা কোথায় থাকে আমরা একটু দেখি। তাহলে সোডিয়াম গ্রুপ 1, ম্যাগনেসিয়াম গ্রুপ 2, তাই না? পাশাপাশি কিন্তু এই দুইটা আছে। এবার সেম ভাবে চিন্তা করো সিজিয়াম, সিজিয়াম কোথায় থাকে বলো তো, লিনাকে রুবি সেচে ফেলেছে, লিনাকে রুবি সেচে ফেলেছে, এইখানে সিজিএস কত পরে দেখো, কিন্তু এটা হলো তোমার পর্যায়ে আছে। এবার ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম বিরিয়ানি মোগলাই কাবাব, তাহলে কাবাব তোমার হলো কই গেল, হ্যাঁ এই যে কাবাব, তাহলে কাবাব এইটা তাহলে এই পাশে চলে আসলো। তাহলে আমাদের এইটা এইটা আর এইটা আমরা তিনটা পাইলাম, আর একটা কই দেখো তো, এই যে আমাদের এই চারটা বলছে। তাহলে একটু এলোমেলো আমাদের কাছে লাগতেই পারে, কিন্তু যে ভাই এটা তো আসলে একবারে সিরিয়ালে বলে নাই, 9 গ্রুপ ভিত্তিক বলছে, 9 পর্যায় ভিত্তিক বলছে। আমি তো কঠিন কঠিন গুলোই তোমাদেরকে উদাহরণে আনছি, যাতে তোমাদের সহজগুলো একেবারেই ভুল না যায়। পুরো কঠিনগুলো আমি বিগত 7 বছরের মধ্যে যে কোশ্চেনগুলো একটু পেঁচানো ছিল এই নিয়মের মধ্যে, সেগুলোই কিন্তু উদাহরণে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যাতে সহজগুলো তোমরা একবার দেখার সাথে পেরে যাও। তো এটা একটু খেয়াল করো, আমাদের গ্রুপ ভিত্তিক এখানে সম্পর্কে কি ছিল বলো তো, গ্রুপ ভিত্তিক সম্পর্ক একটু যদি তোমরা চিন্তা করো, বাম থেকে ডানের দিকে কি হয়েছিল বলো তো, বাড়তেছিল, তাই না? তাইলে ম্যাগনেসিয়ামটা একটু বড় হবে, ধরে রাখো তোমরা ম্যাগনেসিয়ামটা একটু বড় হবে। এবার তুমি চিন্তা করো এই পাশে কি ছিল বলো তো, সবচেয়ে ছোট, তাহলে তাহলে এইটা কিন্তু আস্তে আস্তে একটু বড়ই হচ্ছে। আমাদের কিন্তু কোশ্চেনে বড়র কথাটা বলে নাই, ঠিক না? আবার উপর থেকে নিচের দিকে কি হয়েছে বলো তো, ছোট হচ্ছে কিন্তু ক্রমান্বয়ে। তাহলে দেখো একবারে বামের দিকে যে সেও ছোট, আবার একবারে নিচের দিকে যে সেও ছোট, আর ডানের দিকে বা উপরের দিকে তারা কিন্তু তুলনামূলক বড়। এখন বড়র ক্রম থাকতে পারে, কিন্তু আমার কোশ্চেনে কি বলছে বলো তো, সর্বনিম্ন। তাহলে সর্বনিম্ন এটা কিন্তু একটু বড়, এটা এর থেকে হলো এটা ছোট, কিন্তু এটা তো বড় অবশ্যই। কিন্তু তুমি যদি চিন্তা করো সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম এটা একবারে বামে একদম নিচের দিকে আছে, তাহলে এটাই হবে কি বলতো, সর্বনিম্ন। তাহলে বুঝতে পারছো, একদম কিন্তু চিত্র দেখে আমি বের করলাম, এত কিছু আমার মাথায় আনার দরকার নেই যে তোমার বাম থেকে ডানের দিকে গেলে যে তোমার আকার বাড়বে সেই কারণে এটা ছোট হয়ে যাবে, বা আয়ন এই হবে এই কারণে এটা বড় হয়ে যাবে, কোনো কিছু মাথায় নেই। এত পড়া মাথায় ঢোকানো আসলে কঠিন। এখন তোমাদের A+ পাওয়ার জন্য এমসিকিউ তে 25-25 পাইতে হলে একবারে শর্টকাটে আমাদের এমসিকিউ প্রিপারেশন নিতে হবে। সিকিউর জন্য কিন্তু এগুলো না, আমি আবারও বলছি, সিকিউর জন্য তোমাদের আলাদা ক্লাস কিংবা ম্যারাথন ক্লাস এগুলো পরবর্তীতে হবে। তাহলে এটা অ্যানসার কি হবে তোমরা বলো তো, সহজে একটু ক্যালসিয়াম হবে। আশা করি ভাই তোমরা বুঝতে পারতেছো। আরেকটা বিষয় হলো তোমরা এই ক্লাসের নোট তোমাদের আশা করি আমি ভালো লাগানোর চেষ্টা করছি, আরো ভালো হবে তোমরা যদি ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখো। তো তোমরা চেষ্টা করবা আমার নোটের পাশাপাশিও তোমরা একটা নোট করবা, আমি একটা লিংক দিয়ে দেবো, তোমরা এখানে সুন্দর করে নোট করে ওই লিংকে দিয়ে দিবা, যার নোটটা বেশি সুন্দর হবে আমরা চেষ্টা করবো তোমাদেরকে একটা গিফট দিয়ে দেওয়ার জন্য। আর আরেকটা তো বলছি যে এই ক্লাসের আমাদের নোট পেতে হলে কি করতে হবে বলতো, ফ্রেন্ডদেরকে কিন্তু মেনশন দিতে হবে, সর্বনিম্ন 5 জন ফ্রেন্ড। আশা করবো তোমরা দিবা, আমরা ফ্রিতে ক্লাস নিচ্ছি, তোমরা অবশ্যই কিন্তু দিবা। এখন চলো আমরা আবার পড়ায় ফিরে যাই। এখন তাহলে আমরা আশা করি যে পর্যাবৃত্ত ধর্মটা মোটামুটি বুঝছি। এখন ভাইয়া কেমিস্ট্রি মানেই হলো কি বলতো, কেমিস্ট্রি মানেই হলো ব্যতিক্রমের সরাসরি। আর টিচারদের পছন্দের তালিকায় কি আছে বলতো, এই ব্যতিক্রমগুলো আছে। তো মাথায় রাখবা কি কেমিস্ট্রি শব্দের অর্থ কি, আমাদের মতে কেমিস্ট্রি শব্দের অর্থই হলো ব্যতিক্রম। বুঝতে পারছো তোমরা? তো চলো আমরা এই নিয়মের কিছু ব্যতিক্রম পড়ে ফেলি এখন। সেটা কি ব্যতিক্রম, এখানে আমাদের দুইটা ব্যতিক্রম পড়লেই মোটামুটি হয়ে যাবে। তো সেই দুইটা ব্যতিক্রম কি আমরা একটু দেখে নেই। সেই ব্যতিক্রম একটা হলো ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম, আর একটা হলো আয়নিক ধর্মের ব্যতিক্রম। এখন ইলেকট্রন আসক্তির ব্যতিক্রমটা কি হবে আমি যদি বলি, ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম তোমরা সবাই জানো আমাদের প্রত্যেকটা গ্রুপের কিন্তু এক একটা নাম থাকে। যেমন 17 গ্রুপের নাম হলো তোমার কি হ্যালোজেন, তারপর 18 গ্রুপের নাম হলো নিষ্ক্রিয় গ্রুপ, প্রথম 1 নম্বর গ্রুপের নাম হলো ক্ষার ধাতু, 2 নম্বর গ্রুপের নাম হলো মিথ্যার ধাতু, এইভাবে আরো আছে, চ্যালকোজেন আছে, বিভিন্ন রকম আছে, তাই না? তো চলো আমরা একটু হ্যালোজেন গ্রুপটা দেখি। তাহলে হ্যালোজেন গ্রুপ কোনটা একটু কমেন্টে জানিয়ে ফেলো তো। হ্যালোজেন গ্রুপ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা, এটা তুমি 5 স্টার দিয়ে দাও। এইটা তোমার এইচএসসি তে বা অ্যাডমিশন টেস্টগুলোর সবচেয়ে এই গ্রুপটাই বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমরা জানি গ্রুপ 17 কত, গ্রুপ 17 নাম্বারকে হ্যালোজেন গ্রুপ বলা হয়। তাহলে গ্রুপ 17 তে কি আছে, ফ্লোরিন আছে, ক্লোরিন আছে, ব্রোমিন আছে, আয়োডিন আছে, তাই না? এখন আমি মনে করো সিরিয়ালি লিখলাম জিনিসটাকে, এটা হলো পর্যায়ভিত্তিক ধর্ম, এটা জাস্ট একটু মাথায় রাখো। তাহলে পর্যায়ভিত্তিক ধর্ম হলে কি হইতে পারে বলো তো, যেহেতু আমি কি বললাম ইলেকট্রন আসক্তি, তাহলে ইলেকট্রন আসক্তি হলে কোন কোন সূত্রটা মেইনটেইন করবে, ওই যে উল্টা সূত্রটা মরা পাখিটা। তাহলে মরা পাখি একটা আঁকি এটা, তাহলে নরমালি হওয়ার কথা কি ছিল বলো তো, উপর থেকে নিচের দিকে কি হবে বলো তো, কমতে ছিল না? তাহলে উপরটা সবচেয়ে বড়, তাহলে এখানে ফ্লোরিনটা সবচেয়ে বড় হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু এখানে কি হবে বলো তো, এটা যেহেতু ব্যতিক্রম সবাই মনে রাখবা, এখানে কি হবে বলো তো,
ফ্লোরিনটা বড় না হয় ক্লোরিনটা বড় হবে, এইটাই কিন্তু ব্যতিক্রম। ঠিক আছে, তাহলে সঠিক ক্রম কি হবে? ক্লোরিন সবচেয়ে বড় হবে, এরপরে ফ্লোরিন, এরপরে ব্রোমিন, এরপরে আয়োডিন। তাহলে এটা হলো একটা ব্যতিক্রম। তো চলো আমরা সেই ব্যতিক্রমের আরেকটা উদাহরণ দেখে ফেলি। প্রশ্ন, তো অপশনের দিকে যদি আমরা একটু খেয়াল করি, সেটা হলো অপশনে আছে তো এটা অ্যান্সার। এখানে যে নিয়ম শিখাইছি ঠিক সেই নিয়মই হবে। এটা আসছে তোমার হলো যশোর বোর্ড 17, যশোর বোর্ড 17তে আসছে। তো এটা অ্যান্সার আমি আর বের করে দিব না, এটা অ্যান্সার তোমরা কমেন্টে জানাবা আশা করি। চলো আমরা এখন 2 নাম্বার নিয়মে চলে যাই, ব্যতিক্রমে। 2 নাম্বার নিয়মটা কি বললাম বলো তো? আয়নীকরণ বিভবের ব্যতিক্রম। কি বলছি বলো তো? আয়নীকরণ বিভবের ব্যতিক্রম। সেটা একটু দেখি আমরা, আয়নীকরণ বিভবের ব্যতিক্রম কি মনে করে দেখো তো। আয়নীকরণ বিভবের ক্ষেত্রে কি ছিল বলো তো একটু আমাকে? আয়নীকরণ বিভব ওই নিয়মটাই ফলো করছিল, ঠিক না? এই পাখিটাই ফলো করছিল। তাহলে এই পাখিটার ক্ষেত্রে আমরা কি পাইলাম বলো তো? এইখানে হলো বাম থেকে ডান দিকে হলো ক্রমান্বয়ে বাড়ছে না বলো? তো আয়নীকরণ ধর্ম আমরা একটা গ্রুপে একটু চিন্তা করি কয়েকটার ক্ষেত্রে, সেটা হলো নাইট্রোজেন আর হলো অক্সিজেন, দেখো, তারপর হলো বেরিলিয়াম আর হলো ব্রোন। তাহলে তুমি একটু চিন্তা করো, নাইট্রোজেন আর অক্সিজেন একই পর্যায়ে আছে, তাহলে এই সূত্র মতে বাম থেকে ডানের দিকে কি হয়েছে? বড় হয়েছে। তাহলে অক্সিজেনটা বড় হওয়ার কথা ছিল, ঠিক না বলো? এই সূত্র অনুযায়ী বা নিয়ম অনুযায়ী এটাই তো হওয়ার কথা ছিল, কিন্তু এটা আমি কি বললাম? এটা শুধুমাত্র আয়নীকরণ ধর্মের জন্য এটা হলো ব্যতিক্রম। তাহলে যখন হলো নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে কোশ্চেন আসবে তখন কি হবে বলো তো? এটা না হয়ে তখন চিহ্নটা উল্টা হয়ে যাবে, তখন নাইট্রোজেনটা বড় হয়ে যাবে, অক্সিজেনটা ছোট হয়ে যাবে। এখন এটা যেমন মানে তোমার হলো অবজেক্টিভের জন্য, এমসিকিউর জন্য যেমন ইম্পর্টেন্ট, ঠিক তেমনই ভাবে তোমাদের সিকিউর কোশ্চেনের খ নাম্বারের জন্য এই 3টা টপিক, আমি আবারও বলছি, এইচএসসি 24-এর কোনো না কোনো একটা বোর্ডে এই 3টার মধ্যে একটা আসবেই। আমি 100% তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি খ নাম্বারে, যে তোমার হলো অক্সিজেনের চেয়ে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি বেশি কেন ব্যাখ্যা করো। অথবা তোমার সেম ভাবে এটাও কি হওয়ার কথা ছিল, দেখো গ্রুপ ভিত্তিক, তাহলে হওয়ার কথা ছিল এইটা, কিন্তু কি হবে বলো তো? এটা না হয়ে বেরিলিয়ামটা আয়নীকরণ শক্তি বেশি হবে। তো এটা কিন্তু একটা ব্যতিক্রম। আবার ওইখানে ছিল যেমন ফ্লোরিনে আর ক্লোরিনের মধ্যে যে সম্পর্ক ইলেকট্রন আসক্তি, তো এইটা কিন্তু কি বলতো খ নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা একটা এই টপিকের মধ্যেই দেখো একটা প্যাচ দিয়ে, একটা জিনিসটা সহজ কিন্তু এমসিকিউ করার সময় একটু প্যাচ দিছে, সেটা কি প্যাচ? চলো আমরা একটা এমসিকিউ অলরেডি দেখে ফেলি আরো। অপশন কতে বলছে, খ দেখো একটু, হ্যাঁ চলো তো আমরা এটা দেখিনি, এটাও যশোর বোর্ড 17তে আসছে। হ্যাঁ, যশোর বোর্ড 17। দেখো দুইটা ব্যতিক্রম একটা কোশ্চেনের মধ্যে ঢুকাই দিছে, কিভাবে? এখানে দেখো দুইটাই আছে, তাই না? তো আমরা নো ওয়েভ দিয়ে শিখলাম। এখন একটা জিনিস, যেহেতু আয়নীকরণ শক্তি বলছে, তুমি কোন চিত্রটা আঁকবা আমাকে বলো? তুমি এই চিত্রটা অবশ্যই আঁকবা, তাই না? তাহলে এই চিত্রটা যদি আমি আঁকি তাহলে কি হবে? বাম থেকে ডানের দিকে আস্তে আস্তে বড় হইছে না? তো এখানেও সেম ভাবে তুমি চিন্তা করো, বেরিলিয়াম কত বলো তো? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, তাহলে এইটা হলো 4, ওই বেরিলিয়াম হলো 4, ব্রোন কত বলো তো? বেরিলিয়াম ব্রোন হলো 5,
অক্সিজেন কত বলো? অক্সিজেন হলো তোমার 8, নাইট্রোজেন কত? 7। ঠিক আছে, তাইলে উল্টা হয়ে গেছে, বেরিলিয়াম 4 হবে। সরি, বেরিলিয়াম হলো 4 আর এটা হলো 5, তাই তো? তাহলে এবার দেখো আমরা এখানে একটু কোশ্চেনটা দেখি কি হবে। তাহলে দেখো বাম থেকে ডানের দিকে তো বড় হয়, তাই না? তো প্রথমেই দেখো সবগুলোই কিন্তু এইটা একটা অপশনই বলছে। তো এখানে দেখো তো অক্সিজেনের থেকে কি নাইট্রোজেন কি বড় হবে নিয়ম অনুযায়ী? প্রথমেই চিন্তা করো। আবার দেখো এই এতটুকু কিন্তু ঠিক আছে, কারণ কি নো ওয়েভ ছিল। তোমরা এই কোশ্চেনে কি করবা? নো ওয়েভ। তাহলে নোতে কি ছিল বলো তো? এইদিকে ছিল, তাহলে নাইট্রোজেনটা বড়, ঠিক আছে। কিন্তু নাইট্রোজেনের থেকে কি বেরিলিয়াম বড়? বেরিলিয়াম তো অনেক আগেই চলে আসছে, তাই না? মানে ব্রোন আর বেরিলিয়াম তো আরো আগে, কয়েকটা গ্যাপ দিছে, তাহলে এটা অবশ্যই হবে না, ক্রস গেল। সেম ভাবে দ্বিতীয়টা চিন্তা করো, এটা তো এমনিতেই হবে না, কারণ এখানে প্রথমেই ভুল করছে, নো এই দিকে হওয়ার কথা ছিল, তাহলে এটাও হলো না। এবার বেরিলিয়াম আর ব্রোনের মধ্যে দেখো, তাহলে বেব বলছিলাম, বেবে কি ছিল বলো তো? এই দিকে ছিল না, নো বেব যেটা ছিল আমাদের মনে আছে? তোমরা দেখো ব্যতিক্রমটা মনে রাখবা, নো বেব। কমেন্টে সবাই একটু করে দাও নো বেব। তাহলে দেখো এটাও কিন্তু হলো না, বাকি থাকলো এটা। তাহলে দেখো এখানে কিন্তু দুইটাই আমাদের ফলো করছে। একটা দেখো এটা থেকে এটা বড় হইছে, মানে ব্রোনের থেকে বেরিলিয়াম বড় হয়ে গেল, বেব। তারপরে দেখো কি হইছে, অক্সিজেনের থেকে নাইট্রোজেনও বড় হয়ে গেছে, তাহলে এটাও ছোট, ঠিক আছে। আবার এটা বড়, আবার বড়দের মধ্যে যে পার্থক্য ব্যতিক্রম ছিল সেটাও ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? এটা। তাহলে দেখো আমরা কিন্তু বোর্ডের কোশ্চেনই করলাম যতগুলো প্র্যাকটিস করছি। এখন আমি তোমাদেরকে বোর্ডের মধ্যে এগুলো একটু করতে গেলে একটু মাথা খাটানো লাগে হয়তো, আর বাকিগুলো কিন্তু একটু মাথা খাটানো লাগে না, মানে একবারে তুমি নিয়ম অনুযায়ী করতে পারবা। তো তোমার বইয়ে বিগত 5 থেকে 7 বছরের এইচএসসি কোশ্চেন তুমি সলভ করে ফেলো, আর টপিকটা কিন্তু আমি তোমাদের চেষ্টা করছি একবারে ভালো মতো বুঝাই দেওয়ার জন্য। যদি তুমি এই রুলসটা ভালো করে মাথায় রাখতে পারো, তো এই টপিকেতে 100% তুমি অ্যানসার করতে পারবে, একটাও ভুল যাবে না। আচ্ছা দেখো তোমাদের এখানে আরেকটা সুন্দর আমাদের কিন্তু নিয়ম আছে, সেটা কি বলো তো? আমরা এই নিয়মটা যেটা পড়লাম না, তো সেটা পড়ার পরে তোমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে। আমি কিন্তু প্রত্যেকটা কিন্তু দেখো একটা একটা মৌল লিখছি। এখন যদি কথা হলো ভাইয়া দুইটা মৌল আসে, তখন আমরা কি করব? তো এই শর্টকাটটা সবাই জেনে রাখবে, কেউ তোমাদের হয়তো এভাবে নাও বলতে পারে, খুব কম সংখ্যক মানুষ। সেটা হলো, মনে করো আমি এখানে দিলাম সোডিয়াম যোগ করে দিলাম সবার সাথে, তাহলে সোডিয়াম ক্লোরাইড হইলো, সোডিয়াম ক্লোরাইড হইলো, সেম ভাবে সোডিয়াম ব্রোমাইড হইলো, সেম ভাবে কি হবে বলো তো? সোডিয়াম আয়োডাইড হবে। তখন কি হবে? ধরো এই কোশ্চেনের অ্যানসার কোনটা ছিল বলো তো? ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন না? তখন সেম কোশ্চেন, ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম কোনটি? তখন কি আছে? সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম আয়োডাইড। তো এই ক্ষেত্রে তোমরা মনে রাখবা, যখন মৌল থেকে কেউ যৌগ হয়ে যাবে তখন নিয়ম সবকিছু ঠিক থাকবে, শুধু যে এই চিহ্নটা হওয়ার কথা ছিল, মনে করো এই দিক হওয়ার কথা ছিল না, যখন সিঙ্গেল ছিল ক্লোরিনটা, শুধুমাত্র চিহ্নটা বিপরীত ধর্মী হয়ে যাবে, তাহলে সবগুলো ঘুরে কি হবে? এদিক যাবে, এদিক যাবে, এদিক যাবে। আশা করি সবাই বুঝতে পারছো। তো চলো আমরা এখন নেক্সট টপিকে চলে যাই। আমাদের দ্বিতীয় টপিকটা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় টপিকটা কি দেখো? বিভিন্ন ব্লকের মৌলের বৈশিষ্ট্য। তো কয়টা ব্লক আছে আমাদের বলো তো? এখন পর্যন্ত আমরা 4টা ব্লক নিয়ে আলোচনা করব, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক মৌল। তো আমাদের প্রথম হলো এস ব্লক মৌল আছে। তো আমাদের এস ব্লক মৌল সম্পর্কে একটু জানতে হবে। তো দেখো এইখানে আমি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন মানে তুলে দিয়েছি, যেগুলো এইগুলোর মধ্যে থেকে আসবে, আর বাইরের থেকে যেগুলো আসতে পারে আমি তোমাদেরকে বলে দিব, তোমরা বই থেকে একটু পড়ে নিবা। হ্যাঁ চলো আমরা একটু দেখি। তো এস ব্লক মৌল প্রথম কথা হলো কয়টা? দেখো 14টা। এটা অলরেডি বোর্ড কোশ্চেনে আসছে। তাহলে দেখো কত সহজ কোশ্চেন আসে। একটা জিনিস মাথায় রাখবা, 25টা কোশ্চেনের মধ্যে কিন্তু 17 থেকে 18টা কোশ্চেন থাকবে কিন্তু একবারে ইজি, হ্যাঁ, যেগুলো তোমরা পারবা। এরপরে আরো কয়েকটা কোশ্চেন থাকবে যেগুলো যারা একটু পড়াশোনা করতেছো তোমরা অবশ্যই পারবা। আর 2-3টা কোশ্চেন হয়তো দিতে পারে একটু কঠিন টাইপের, কিন্তু সেটা কিন্তু অবশ্যই বইয়ের বাইরে দিবে না, এটা তোমাদের মাথায় রাখতেই হবে। তো চলো আমরা দেখি। মোট মৌল হলো 14টি, এটা একটা গেল ইনফরমেশন। এখন কোন কোন গ্রুপের মৌল মিলে এস ব্লক মৌল গঠন করেছে সেটা আমাদের জানতে হবে। তো দেখো গ্রুপ 1 এবং গ্রুপ 2। এখন কথা হলো এই যে কিছু সংখ্যা, এরকম সংখ্যাও কিন্তু কোশ্চেন আসে, যেগুলোই আমাদের ঝামেলা লাগে কিন্তু। তাহলে মনে রাখবা তোমার হলো আই এ আর হলো দুইটা, এই যে এটা কি বলে? রোমান সংখ্যা। তোমাদের রোমান সংখ্যা 2 এর এ, তাহলে রোমান সংখ্যা 1 এর এ, রোমান সংখ্যা 2 এর এ, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আসবে। এইগুলো কিন্তু আমাদের ভুল যায়, কারণ কি আমরা এগুলো কিন্তু পড়তে চাই না, তো এগুলো কিন্তু আসবে। তো একটু মাথায় রাখবা তোমরা যে প্রত্যেকটা গ্রুপের রোমান সংখ্যাতেও কিভাবে প্রকাশ করে। এরপরে দেখো প্রত্যেকটা গ্রুপের আবার বিভিন্ন নাম আছে। তো দেখো কি নাম আছে? গ্রুপ 1 এর কি নাম? ক্ষার ধাতু বলা হয়। ক্ষার ধাতু কি? ওই যে যারা মাটিতে থাকে এজন্য ওদেরকে ক্ষার ধাতু বলা হয়। এখন কথা হলো ভাই এখান থেকে কিভাবে কোশ্চেন আসবে? একটা হ্যাঁ আসতে পারে যে গ্রুপ 1 কে কি বলা হয়? ক্ষার ধাতু, মিথক্ষার ধাতু, নাকি হ্যালোজেন, চ্যালকোজেন, এইভাবে বিভিন্ন রকম আসতে পারে। তাহলে কি আছে? ক্ষার ধাতু। কিন্তু একটু তোমাকে তো ঘুরাই দিবে, তুমি তো এখন এইচএসসি তে পড়ো, তোমাকে দিবে
নিচের কোনটি ক্ষার ধাতুর উদাহরণ? তাহলে ক্ষার ধাতু কে কে বলো তো? গ্রুপ 1। তাহলে গ্রুপ 1 এর মৌল কে কে? গ্রুপ 1, গ্রুপ 1, ঠিক আছে। গ্রুপ 1 এ কে আছে বলো তো? লিনাকে রুবি সেচে ফেলেছে। তাহলে লিনাকে রুবি সেচে ফেলেছে, তাই তো? ফ্রান্সিয়াম ফেলেছে। তাহলে এবার একটা জিনিস দেখো, আমি তোমাদেরকে বললাম লিনাকে রবি সেচে ফেলেছে, তো আমি একটা ছন্দ দিয়ে কিন্তু মনে রাখছি। তো তোমরা মনে রাখবা কয়েকটা গ্রুপ তোমাদের মনে রাখতেই হবে। একটু আগে আমি কিন্তু প্রথম টপিকটা পড়াইছি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, দেখছো তোমরা? গ্রুপ ভিত্তিক এবং পর্যায়বৃত্তিক কিন্তু আমার মনে আছে, তো তোমাদেরও মনে রাখতে হবে। এখন কোন কোন গ্রুপ মনে রাখবা সবাই এটা নোট করে রাখো। গ্রুপ 1, গ্রুপ 2, এরপর হলো গ্রুপ 13, গ্রুপ 14, 15, 16, 17 এবং 18। এই কয়টা গ্রুপ মনে রাখলে তোমার এইচএসসি প্লাস অ্যাডমিশন পুরোটাই কভার হয়ে যাবে। তো চলো আমরা দেখি এটা কি। লিনাকে রুবি সেচে ফেলেছে। তো দেখো একটা ছন্দ, তোমরা কি এইভাবে ছন্দ দিয়ে মনে রাখছো? এই প্রত্যেকটা গ্রুপ 1, 2 এবং এই আমি যতগুলো গ্রুপ লিখলাম তোমাদের কি ছন্দ দিয়ে মনে আছে? হয়তো অনেকেরই মনে আছে, আবার অনেকেরই মনে নেই। 2 নম্বর গ্রুপের ছন্দটা কি বলো তো? বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখি। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা গ্রুপেরই ছন্দ আছে। তো এই ছন্দেরও কিন্তু আমি নিজেই একটা তোমাদের জন্য একটা শীট বানাইছি। তো দেখবা শীটটা পড়লে তোমাদের প্রত্যেকটা গ্রুপ কিন্তু মনে রাখা খুব সহজ হবে। তো সেম ভাবে এই অধ্যায়ের শীট পেতে গেলেও তোমাকে যা করা লাগবে, তোমাকে আমাদের হলো এই মনে রাখার জন্য প্রত্যেকটা গ্রুপের যে ছন্দ আছে, ছন্দ মনে রাখার শীটটা পেতে হলেও কিন্তু আমাদের এই যে ভিডিওর নিচে তোমার 5 জন ফ্রেন্ডকে মেনশন দিবা। মেনশন দিলে কিন্তু আমরা তোমাদেরকে আমাদের এই শীটটা দিয়ে দিব। তো চলো আমরা দেখে ফেলি। তাহলে এটা কি আসলে বলো তো? গ্রুপ 1। তাহলে গ্রুপ 1 কে ক্ষার ধাতু বলে। তাহলে যখন কোশ্চেন আসবে নিচের কোনটি ক্ষার ধাতু, তখন কিন্তু এগুলোর মধ্যে যেটা অপশনে থাকবে তুমি সেটা দেখাবা। সেম ভাবে দেখো আরো একটা গ্রুপ আছে না, গ্রুপ 2, সেটাকে আমরা কি বললাম? মৃৎ ক্ষার ধাতু, তাই না? তাহলে মৃৎ ক্ষার ধাতু কি করবে বলো তো? মৃৎ ক্ষার, এটাও কিন্তু তোমার মাটিতে থাকবে, আবার ক্ষারের মতো বৈশিষ্ট্য অবলম্বন করবে। তাহলে সেটাকে কি বললাম? বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখি। দেখছো? বেরিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে কি বলতো? ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম, বেরিয়াম, আর একটা হলো কি বলতো? রেডিয়াম। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা গ্রুপেরই মনে রাখতে হবে। তো এখনই তোমার ফ্রেন্ডকে মেনশন দিয়ে দাও আর শীটটা নিয়ে নাও। তো চলো এবার আমরা কিছু বিশেষ তথ্য দেখি নিই এস ব্লকের জন্য। তোমরা অবশ্যই জানো একটা জিনিস, তুমি চিন্তা করো, আমরা যদি মাটি চিন্তা করি, ছোটবেলায় অনেকে খেলা করে না, মাটি দিয়ে অনেক রকমের ঘর বানাইতো, পশু বানানোর চেষ্টা করতো, ছোট ছোট ঘোড়া বিভিন্ন রকম বানাইতো। তো কেমন হইতো বলো তো? যখন কাঁচা মাটিতে থাকে তখন একবার এটা নরম থাকে না, তো নরম জিনিস মনে করো একবারে কেকের মতো থাকে। তো আমরা যদি কেকের মতো জিনিসটা একটা ছুরি দিয়ে যদি দেই, তো ছুরি দিয়ে আমরা এইভাবে কেটে ফেলতে পারবো অবশ্যই। তাহলে দেখো এখানে কি লেখা? এরা হলো নরম বা নমনীয়। আর যে হলো নরম বা নমনীয় তাকে কি হবে বলতো? সহজেই আমরা ছুরি দিয়ে কেটে ফেলতে পারবো। তাই এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের এইচএসসি বোর্ড কোশ্চেনের জন্য। এরপরে দেখো এখানে এস ব্লকের তোমরা যেটা পড়বা, আমি বললাম বই দেখে, সেটা হলো এস ব্লকের বৈশিষ্ট্য আছে, অনেকগুলো বৈশিষ্ট্য আছে। আমি যেগুলো আসার মধ্যে সেগুলোই দিয়েছি, বাকিগুলো তোমরা পড়ে নিতে পারো। হয়তো এবছর একটা ঘোরাই দিতেই পারে, হইতেই পারে। তো আমি কিন্তু বলে দিচ্ছি তোমাদেরকে এই টপিকটা তোমরা পড়বা, এস ব্লকের বৈশিষ্ট্য। তো আর একটা বৈশিষ্ট্য দেখো, এখানে কিন্তু অনেকগুলো মৌল আছে, তাই না? এই যে আমরা দেখলাম 14টা মৌল আছে। তো এখানে আরেকটা কি আছে? বেরিয়াম, আর হলো তোমার কি? ম্যাগনেসিয়াম। এরা কি বলতো? এরা ব্যতীত এস ব্লকের অন্য সব মৌল বুনসেন শিখায় বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ সৃষ্টি করে। তো এটা কিন্তু আমাদের মোটামুটি এস ব্লক যে মৌল ছিল, এস ব্লক মৌল থেকে এই কোশ্চেনগুলোই কিন্তু আসে। এরপরে তোমরা বোর্ডের কোশ্চেনগুলো একটু দেখে নিবা। আশা করি তোমরা এস ব্লক পড়ছো। এরপরে আমরা দেখো এখন আমরা হলো পি ব্লক পড়বো। তো এস ব্লকের মতো সেম ভাবে আমরা একটু যদি এখানে দেখি, পি ব্লকের টোটাল মৌল সংখ্যা হলো 36টি, যেখানে এস ব্লকের মৌল ছিল কতটি বলো তো? 14টি। আর পি ব্লকের মধ্যে কোন কোন গ্রুপ আসবে তাহলে দেখো? 13, 14, 15, 16, 17, 18। তাহলে অনেকগুলো গ্রুপ কিন্তু চলে আসলো আমাদের। এই প্রত্যেকটা গ্রুপ সম্পর্কে কিন্তু আমাদের ভালো আইডিয়া থাকা লাগবে। তো এরপরে আমরা একটু দেখে নিই, এগুলো আমি একটু পরে আলোচনা করছি। সেটা হলো দেখো আমাদের এস ব্লক ছিল আর পি ব্লক, এই দুইটা ব্লকের মৌলকে কি বলা হয় বলো তো? আদর্শ বা প্রতিনিধি মৌল বলা হয়। কারণ কি? দেখো এস ব্লকের মৌল সম্মুখে কিন্তু আমরা ধাতু, মৃৎ ক্ষার ধাতু, ক্ষার ধাতু বলেছিলাম। তো ওরা কিন্তু ধাতুর বৈশিষ্ট্যগুলো মানে প্রকাশ করছিল। সেম ভাবে দেখো পি ব্লকের মৌলগুলো কিন্তু অধাতু প্রকাশ করছে, আরো বিভিন্ন হ্যালোজেন, চ্যালকোজেন, তারপরে আরো অনেক জিনিস মানে আমরা এখানে দেখতে পাবো। তো এইগুলো কিন্তু এই দুইটা গ্রুপের মৌলের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়। বাকিগুলো কিন্তু এত বেশি মানে বৈচিত্র্যপূর্ণ না, এই জন্য ওরা খুব বেশি প্রতিনিধি করবে না। তো এই জন্য এস ব্লক এবং
পি ব্লকের মৌলগুলোকে কি বলা হয় বলতো আদর্শ বা প্রতিনিধি মৌল। এখন এস ব্লকের গুলো ধাতু কারা বলতো তোমরা অবশ্যই জানো ধাতু হলো তারা যারা হলো সর্বশেষ শক্তি স্তর থেকে মানে ইলেকট্রন ত্যাগ করে দেয় বা ছেড়ে দেয় যারা তারা হলো কি ধাতু। আমি যদি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাই, তোমরা ধরো সোডিয়াম, তাহলে সোডিয়াম ইলেকট্রন বিন্যাস আমি যদি করি কেমন আসে বলতো সোডিয়াম 11 না, তাহলে 1s2 2s2 2p6 তারপরে কি বলতো 3s1, তাহলে 3s1 এখানে কি হয় বলতো একটা ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে এ ছেড়ে দেয়, তাহলে এটা কি বলতো ধাতু। আর এটা কি ছিল গ্রুপ 1 এ ছিল না লি না কে, তাহলে গ্রুপ 1 এর এগুলো কি ধাতু, তাহলে এটা একটা ধাতু। তাহলে আমরা বুঝে ফেললাম যে এস ব্লকের মৌলগুলোকে কি বলা হয় বলতো ধাতু বলা হয়। এবার পি ব্লকে চলে আসো, পি ব্লকের এখানে কি কি আছে বলতো, পি ব্লকের এখানে দেখো 13 আছে 14 আছে 15 16 17, তো এই 13 14 15 থেকে খুব একটা না আসলেও 16 17 18 থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। কারণ কি দেখো এখানে হলো 16 নাম্বার গ্রুপ কি বলা হয় বলতো চ্যালকোজেন বলা হয়। এরা হলো এই যে তোমার হলো আকরিকে তোমরা আমরা পেয়ে যাবো, আকরিকে এই মৌলগুলো তোমরা পড়ে নিবা, আমি সন্দেশ শীট দিব মেনশন দিলেই। এরপর দেখো হ্যালোজেন, হ্যালোজেন কারা ছিল বলতো, হ্যালোজেন ছিল হলো গ্রুপ 17 এর মৌলকে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন। এখন এই হ্যালোজেন থেকে অনেক বেশি কোশ্চেন আসে। এবার আসো আমরা এমসিকিউ কি রকম আসতে পারে, তো এখানে সবাই একটু চোখ রাখো। যেমন ফ্লোরিন আছে, তাহলে ফ্লোরিন কি দেখো ফ্লোরিন ফিকে হলুদ, বলো আমার সাথে সাথে ফ্লোরিন ফিকে হলুদ, তাহলে ফ্লোরিনের কালার কি হবে ফিকে হলুদ। আর একটা জিনিস তোমরা জেনে রাখো আগে, এটা তোমরা এইভাবে পড়বা যে ফ্লোরিন এবং ক্লোরিন হলো গ্যাস। হ্যাঁ আমার সাথে সাথে তোমরা বলবা যখন ক্লাসটা দেখবা, ফ্লোরিন এবং ক্লোরিন হলো গ্যাস, আর হলো ব্রোমিন হলো তোমার তরল, আর আয়োডিন হলো কঠিন। ঠিক আছে, এবার আমরা কালারগুলো শিখে ফেলবো। তাহলে আবার একবার আমরা বলি, ফ্লোরিন এবং ক্লোরিন হলো গ্যাস, ব্রোমিন হলো তরল এবং আয়োডিন হলো কি বলতো কঠিন পদার্থ। এখন দেখো এইখানে হলো ফ্লোরিন, আমার তো গ্যাস আমি জানি, ক্লোরিনও কি গ্যাস। এবার কিভাবে দেখো ফ্লোরিন ফিকে হলুদ, ফ্লোরিন ফিকে হলুদ, ক্লোরিন, ক্লোরিন কি দেখো ক্লোরিন ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টের কি কালার ছিল সবুজ, তাহলে এই যে সবুজ আব হলুদ, আর এটা কি একটা গ্যাস, তাহলে ফ্লোরিন ফিকে হলুদ ক্লোরিন সবুজ আব হলুদ। এরপরে দেখো ব্রোমিন, ব্রোমিন মানে কি বলছি এটা তো তরল অবশ্যই হবে, ব্রোমিনের কালারটা একটু দেখো লাল বর্ণের, কি বর্ণের লাল বর্ণের তরল। এরপরে দেখো আয়োডিন কি বলছে, আয়োডিন হলো তোমার হলো গ্যাস, সরি এখানে ভুল লেখা হয়েছে, তাহলে আয়োডিন কি হবে বলো তো কঠিন, আয়োডিন কঠিন হবে। তাহলে কালার কি হবে বলতো গাঢ় বেগুনি, আয়োডিন কি কালার বলতো গাঢ় বেগুনি কালারের কঠিন পদার্থ। তাহলে এটা গেল আমাদের কি 17 নাম্বার। এবার 18 নাম্বার গ্রুপকে আমরা কি বলছিলাম বলতো নিষ্ক্রিয় গ্যাস। তাহলে নিষ্ক্রিয় গ্যাস কারা ছিল বলতো আমাদের হিলিয়াম ছিল, নিয়ন ছিল, আর্গন ছিল, ক্রিপ্টন ছিল, জেনন ছিল, রেডন ছিল। এই যে যেগুলো বললাম আমি এগুলো তোমরা কি বলতো এগুলো হলো সব নিষ্ক্রিয় গ্যাস। এবার আসো নিষ্ক্রিয় গ্যাসের একটা ছক আছে, আমি তোমাদের এখানে বোর্ডের আর আসলে স্বল্পতার কারণে লিখতে পারি নাই, আমি তোমাদেরকে বলি তোমরা বই থেকে একটু পড়ে নিও। সেটা হলো আমাদের হিলিয়াম। হিলিয়াম সম্পর্কে যদি আমরা একটু বলি সেটা কি বলতো সবথেকে হালকা গ্যাস কোনটা তোমরা জানো, সবথেকে হালকা গ্যাস হলো কমেন্টটা করো, সবথেকে হালকা গ্যাস হলো হাইড্রোজেন। এবার এই হাইড্রোজেনের পরবর্তীতে যেই গ্যাসটা সবথেকে হালকা সেটা হলো তোমাদের হিলিয়াম। তো এই হিলিয়াম সবচেয়ে হালকা, আর হিলিয়াম সম্পর্কে আমরা একটু জানবো হিলিয়ামের আসলে কি কাজ। হিলিয়াম হলো তোমার অদাহ্য, বুঝতে পারছো তোমরা, মানে জ্বলবে না, হ্যাঁ কিন্তু তোমার হলো জ্বলতে সহায়তা করবে, নিজে জ্বলবে না কিন্তু আরেকজনকে জ্বলতে সহায়তা করবে। এরপরে এই হিলিয়ামটা আমরা কোথায় ব্যবহার করি, তোমরা যদি দেখো যে অনেকে পুকুরের মধ্যে পড়ে যায় অথবা সমুদ্রে বিভিন্ন পরীক্ষার কাজে যাচ্ছে, আমরা অনেক সময় ওই যে বিভিন্ন রাইডে যাই, সেন্ট মার্টিন ঘুরতে গেলে বা কক্সবাজার ঘুরতে গেলে যে পানির নিচে আমরা প্রবালগুলো দেখতে চাই, তো সেই সময় আমাদের একটা সিলিন্ডার দেয়। ওই সিলিন্ডার কি তোমরা মনে করো ওইখানের মধ্যে খুব অক্সিজেন আছে, বিষয়টা কিন্তু এমন না। ওই সিলিন্ডার গ্যাসগুলোর মধ্যে কিন্তু অক্সিজেন থাকে কিন্তু সেটার পরিমাণ খুবই কম থাকে। সবাই জানবা ডুবুরিদের যে সিলিন্ডার থাকে সেই সিলিন্ডারের মধ্যে ডুবুরিদের সিলিন্ডারের মধ্যে অক্সিজেনের পরিমাণ থাকবে হলো 20% আর হিলিয়ামের পরিমাণ থাকবে হলো 80%। বুঝাইতে পারলাম? তাহলে হিলিয়াম গ্যাসের ব্যবহারটা তোমরা দেখছো। এরপর আমাদের কি ছিল বলতো নিয়ন ছিল। এই যে নিয়ন কোন কাজে ব্যবহার করা হয় বলতো, নিয়ন হলো লাল বর্ণের উজ্জ্বল আলো। হ্যাঁ তোমরা নোটও করতে পারো, বইতে কিন্তু সুন্দর মতো দেওয়া আছে। দেখো আমি একবার পড়ে তোমাদের সামনে বলতে পারছি সুন্দর মতো, তোমরা একবার পড়লেও আশা করি পারবা। জাস্ট একটু এই জিনিসগুলো কিন্তু খুবই আসে, এগুলো মনে রাখতেই হবে। তাহলে নিয়ন কি বলতো লাল বর্ণের উজ্জ্বল আলো। আর এই আলোগুলো কোথায় ব্যবহার হয় তাইলে এই যে তোমরা দেখো আমাদের আকাশের উপর দিয়ে এখন কি যায় বলতো বিমান যায় না বিভিন্ন, এই বিমানগুলোতে দেখতে পারছো তোমরা এক ধরনের লাল আলো থাকে, যে আলোটা আমরা যতই আকাশের অবস্থা যেমন থাকুক না কেন এই আলোটা কিন্তু দেখা যায়। তাহলে এই যে পাইলটরা তোমার কি করে বলতো বিভিন্ন রাস্তা বা বিভিন্ন সিগন্যাল দেওয়ার জন্য এই লাল আলোটা ব্যবহার করে বিমানে। আশা করি তোমরা সবাই বুঝছো। এবার চলো আমরা কি করবো বলতো
আমরা এখন পড়বো হলো ক্রিপ্টন। ক্রিপ্টনের কি কাজ? ক্রিপ্টন হলো তোমার, আমরা যে লাইট গুলো দেখি, লাইট এই বাল্বের মধ্যে হলো ব্যবহার করা হয় ক্রিপ্টন, এই যে আলো তৈরি করার জন্য ক্রিপ্টন ব্যবহার করা হয়। এরপর হলো তোমার জেনন আছে, জেনন হলো ফটোগ্রাফিক ফ্ল্যাশ যেগুলো আছে সেই ক্ষেত্রে তোমার হলো ক্রিপ্টন জেনন ব্যবহার করা হয়। একটু বাকি থাকলো কি রেডিয়াম। রেডিয়াম তোমরা সবাই জানো তেজস্ক্রিয় গ্যাস, আর তেজস্ক্রিয়তার ব্যবহার কিন্তু হয় কোথায় বলো তো? চিকিৎসা ক্ষেত্রে কিন্তু তেজস্ক্রিয়তার ব্যবহার হয়। তাহলে চিকিৎসা ক্ষেত্রে এই যে ক্যান্সারের বিভিন্ন থেরাপিতে হয়, ক্যান্সার চিকিৎসা হলো তোমার এই যে তোমার কি ব্যবহার করা হয়? রেডিয়াম ব্যবহার করা হয়। তা আশা করি তোমরা সবাই নিশ্চয়ই এসে ব্যবহারটা বুঝছো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মানে টপিক। তাহলে আমাদের কিন্তু গ্রুপ সম্পর্কে আমাদের একটা ধারণা গেল। এইবার আসো এখানে অপধাতু, এখানে খুবই গুরুত্বপূর্ণ। এইচএসসি তে সবথেকে বেশি আসে হলো তোমার পি ব্লক মৌলের ক্ষেত্রে অপধাতু। নিচের কোনটি অপধাতু বা অপধাতু নয়, এইভাবে কোশ্চেন আসে। তাহলে অপধাতু কি দেখো তো, এই যে দেখো এখানে আমি লিখছি, এই যে তোমার হলো বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, এই যে যেগুলো আছে 6টা, এগুলো হলো সবগুলো কি বলতো অপদার্থ। এখন আমরা এটা মনে রাখতে পারি একটা ছন্দ দিয়ে, না হলেও তোমরা মানে এমনিতে মনে রাখতে পারো, আমি জাস্ট বলার জন্য বলছি। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না ছন্দটা মনে রাখা। জি বেআই আসিতেছি সাবধানে বসেন, এভাবে তোমরা একটু মিলাই পড়তে পারো। এই যে দেখো জি বেআই আসিতেছি সাবধানে বসেন, থেন এটা হলো টি ই দিয়ে দেখবা একটু মিলা যাবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা মনে রাখতে পারবা। তো এই অপধাতুগুলোকে আরেকটা ভাবে প্রকাশ করা হয়, সেটা হলো মেটালয়েড ধাতু। তাহলে কোশ্চেনে যদি অপধাতু কোনটি সেটাও আসে, অথবা মেটালয়েড কোনটা সেটাও যদি আসে, তাহলে কিন্তু সেম অ্যান্সার। বুঝতে পারছো? এরপরে দেখো অক্সাইড গঠন করে কিছু, এটা হলো 15 গ্রুপ 15তে দেখো এখানে। তাহলে নাইট্রোজেন কয়টা অক্সাইড গঠন করে? নাইট্রোজেন 5টা অক্সাইড গঠন করে। আর ফসফরাস কয়টা অক্সাইড গঠন করে? 4টা অক্সাইড গঠন করে। অক্সাইডের গঠনটা বইতে আছে, খুব বেশি এখন গুরুত্বপূর্ণ না, তোমার খ নাম্বারের জন্য আসতে পারে, যেহেতু এমসিকিউ ক্লাস সেহেতু আর বেশি বড় করব না। এবার এখানে মনে রাখবা এই 4টার মধ্যে হলো 2টা স্থায়ী অক্সাইড গঠন করে। তো পি ব্লক মৌল সম্পর্কে এই কথাগুলোই গুরুত্বপূর্ণ। এখন আমি এখানে আবার প্রশ্ন সলভ করছি না, কারণ এগুলো বোঝার আসলে অত বোঝার টপিক না, এমনি জাস্ট মনে রাখার জন্য, এই জন্য কিন্তু আমি দেখাচ্ছি না, কারণ এগুলো হুবহু তোমার এইচএসসি বোর্ড কোশ্চেন আছে। আমার কথা, আমার ক্লাসের পরে তোমরা কোশ্চেন ব্যাংক খুলো, দেখো হুবহু এই কোশ্চেনগুলো আছে, এই জন্য আমি আলাদা করে সময় নষ্ট করছি না তোমাদের। এরপরে আমরা পরবর্তী টপিক যেটা পড়বো সেটা হলো ডি ব্লক মৌল। তো আশা করি তোমরা পি ব্লক একবার, এস আর পি ব্লক কিন্তু এর বাইরে কোনো কোশ্চেন আসবে না আশা করি। হ্যাঁ, তো এই পর্যন্ত হলো পি ব্লক, এরপরে আমরা পড়বো হলো ডি ব্লক। তো চলো আমরা এখন ডি ব্লক মৌল পড়বো। এর আগে কিন্তু তোমরা এস ব্লক আর পি ব্লক আশা করি বুঝে ফেলছো, ওইটা একটু মুখস্থ টাইপ ছিল, কিন্তু এই টপিকটা একটু বোঝার টপিক আছে। আর এখানে তোমাদের আগেই বলেনি, এখানে কর্ণ সম্পর্ক বলে একটা টপিক আছে। আমি আশা করি এই কর্ণ সম্পর্কটা তোমরা অলরেডি পড়ছো, কিন্তু আমি আজকে তোমাদেরকে যেভাবে পড়াবো এভাবে তোমরা আগে কখনোই পড়োনি। হ্যাঁ, একবারে নতুন ভাবে আমরা কর্ণ সম্পর্কটা শিখবো এবং একবারেই মনে থাকবে। হ্যাঁ, তো চলো আমরা দেখি ডি ব্লক মৌলের ক্ষেত্রে টোটাল কয়টা আছে বলো তো? 41টা। এখন হলো কোন কোন গ্রুপ হলো ডি ব্লক মৌল গঠন করে, তাহলে সেটা তোমরা একটু দেখো। 3 নাম্বার গ্রুপ থেকে 12 নাম্বার গ্রুপ। এর আগে আমরা পড়ছি এস ব্লক হলো 1 2 ছিল, তারপরে পি ব্লক ছিল 13 থেকে 18। তাহলে এবার কি বলো তো? দেখো 3 থেকে 12 নাম্বার গ্রুপ হলো ডি ব্লক মৌল। এখন 3 থেকে 12 হইলে প্রায় 44টা মৌল হয়ে যেত, কিন্তু আমাদের এইখানে দেখো ডি ব্লক মৌল কয়টা বলো তো? 41টা। তাহলে কোন তিনটা হবে না বলো তো? দেখো এই যে ল্যান্থানাইট, তারপরে অ্যাক্টিনাইট আর হলো থোরিয়াম, এই তিনটা মনে আছে? এফ ব্লক মৌল ল্যান্থানাইট সিরিজ আর অ্যাক্টিনাইট সিরিজে এরা চলে গেছে 7টা 14 14 তোমার 28টা। হ্যাঁ, আর পরে একটা কমে গেছে, তো ওইখানে আমরা পেয়ে যাব। তো এইগুলো কি হবে বলো তো? আমাদের হলো ডি ব্লক মৌল হলো তাহলে কয়টা হবে? সেটা হলো 41টা। এবার দেখো আমাদের এখানে একটা কথা আছে, দুইটা টপিক খুবই গুরুত্বপূর্ণ। এই মানে তোমার সিকিউ বলো, এমসিকিউ বলো, খ নম্বরের কোশ্চেন বলো, সব ক্ষেত্রে এই দুইটা টপিক খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো অবস্থান্তর মৌল। তো অবস্থান্তর মৌল কাদেরকে বলে সবাই একটু মনে করার চেষ্টা করো, আমি বলে দিই তোমাদেরকে। সেটা হলো ডি ব্লক মৌল। ডি ব্লক মৌল বলতে কেমন থাকে বলো তো? এই যে ডি থাকে না, তাহলে 1 থেকে 10 নরমালি তো এইভাবেই থাকে। যারা এর মধ্যে পড়বে তারা ডি ব্লক। কিন্তু অবস্থান্তর ধাতুর তাহলে সংজ্ঞাটা কি হবে? অবস্থান্তর ধাতু হলো তারা যাদের সর্বশেষ শক্তি স্তরে মানে ডি অরবিটালে তোমার অযুগ্ম ইলেকট্রন থাকবে, মানে পরিপূর্ণ থাকবে না, পূর্ণভাবে থাকবে না, তাদেরকে ডি ব্লক হবে। তাহলে কেমন হবে বলতো? ডি 1 থেকে 9 এর মধ্যে যেই থাকে, মনে করো D2 আছে অবস্থান্তর মৌল, D8 আছে অবস্থান্তর মৌল, পূর্ণ না হইলে সেটা অবস্থান্তর মৌল। তাহলে এটা হলো অবস্থান্তর মৌল। এখন অবস্থান্তর মৌলের কয়েকটা বৈশিষ্ট্য আছে। তো অবস্থান্তর মৌলের 5টা বৈশিষ্ট্য। 5টা বৈশিষ্ট্য আমরা কিভাবে মনে রাখবো? খুব সহজভাবে আমরা মনে রাখার চেষ্টা করব। দেখো নিচে লিখছি প প প জট। হ্যাঁ, 3টা প, তারপর হলো জট। প দিয়ে কি দেখো? সেটা হলো পরিবর্তনশীল
যোজ্যতা। আর একটা প দিয়ে কি এরা প্যারাচুম্বক ধর্ম প্রদর্শন করবে। আর একটা প দিয়ে কি এরা প্রভাবক রূপে কাজ করবে। জড়তে কি জটিল যৌগ গঠন করবে, রতে কি রঙিন যৌগ গঠন করবে। তাহলে এইভাবে বিভিন্ন রঙিন যৌগ গঠন করে, আমরা পরবর্তীতে এগুলো দেখবো কি কি রঙিন যৌগ। এগুলো অ্যাডমিশন টেস্টে খুব আসে, তোমাদের এইচএসসি লেভেলে এগুলো আসবে না, কিন্তু ওই যে তোমার বহুপদী কোশ্চেনগুলোতে আসবে নিচের কোনটি সঠিক, 1 ও 2, 2 ও 3, অথবা 1 3 অথবা 1 2 3, সেইখানে এখানে বৈশিষ্ট্যগুলো দিয়ে দিবে। তো আশা করি তোমরা অবস্থান্তরমূলক মোটামুটি বুঝছো, আর একটু তোমরা সিকিউর জন্য পরবর্তীতে পড়ে নিবা ডিটেইলসে। এরপরে চলে আসো যেটা বলছি যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং একবারে নতুন ভাবে আমরা শিখবো, সেটা কি বলতো কর্ণ সম্পর্ক। কর্ণ সম্পর্ক তোমরা জানো, কোনাকুনি যে সম্পর্কটা আছে তার সেগুলো কার কার মধ্যে হয় দেখো, আমি এখানে সুন্দর মতো লিখছি। একটা হলো গ্রুপ, তাহলে গ্রুপের মধ্যে কোন কোন গ্রুপ থাকবে, সরি, তাহলে গ্রুপের মধ্যে থাকবে 1 নাম্বার গ্রুপ, 2 নাম্বার গ্রুপ, আর 13 14। কারণ তোমরা কিন্তু দেখছো পর্যায় সারণীটা যদি চিন্তা করো 1 2 এর পরে কিন্তু ওই উপরের দিকে হাইড্রোজেন হিলিয়ামের পরে ফাঁকা জায়গা ছিল, কিন্তু 1 2 তারপরে কিন্তু এভাবেই ছিল। তোমার হলো 13 14 এর সাথে মিল পেয়ে যাবে তোমরা। তাহলে দেখো লিথিয়াম বেরিলিয়াম, আর এখানে হলো ব্রোন আর হলো কি কার্বন। সেম ভাবে দেখো সোডিয়াম ম্যাগনেসিয়াম, আর এখানে কি অ্যালুমিনিয়াম আর সিলিকন। এখন কিভাবে আমরা মনে রাখবো কর্ণ সম্পর্ক কার কার মাঝে হবে, তো দেখো আমরা কিভাবে লিখছি, সেটা হলো লিমা। লিমা বেরিয়ে এলো বউ সেজে, মানে একটা মেয়ের নাম হলো লিমা। তোমরা যারা ক্লাস দেখছো তোমাদের মধ্যে কেউ লিমা হইলো, তুমি আবার ভেবো না যে তোমার সামনে বিয়ে হবে, বিষয়টা এমন না। তাহলে দেখো কি লিমা বেরিয়ে এলো বউ সেজে, শুধু এই লাইনটা যদি মনে রাখো তো সবাই কমেন্টে এই লাইনটা কিন্তু লিখবা, যারা যারা ক্লাস দিবা সবাই লিখবা লিমা বেরিয়ে এলো বউ সেজে। এখন কিভাবে আমরা মনে রাখবো দেখো লিমা, তাহলে দেখো লিথিয়াম থেকে কার সাথে মিল থাকবে বলতো, ম্যাগনেসিয়ামের সাথে। তাহলে লিথিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে কি সম্পর্ক, কর্ণ সম্পর্ক। লিমা বেরিয়ে এলো, তাহলে হলো ব্রোনের সাথে এলোতে কি অ্যালুমিনিয়াম, তাহলে লিমা বেরিয়ে এলো, ব্রোনের সাথে অ্যালুমিনিয়াম কর্ণ সম্পর্ক। বউ সেজে, বউতে কি বলতো, এটা হলো বেরিলিয়াম, আর এটা বউতে হলো ব্রোন, আর হলো সেজেতে হলো কি সিলিকন। তাহলে ব্রোন আর সিলিকনের মধ্যে কর্ণ সম্পর্ক, এটা এটার মধ্যে কর্ণ সম্পর্ক, এইটা এটার মধ্যে কর্ণ সম্পর্ক। তোমরা যদি বুঝতে থাকো তাহলে আশা করি যে তোমাদের এখান থেকে কোনো এমসিকিউ ভুল যাবে না। এবার আমরা যদি একটু এ ব্লক মৌল সম্পর্কে আলোচনা করি, এখানে আমি লেখার দরকার নেই। এ ব্লক মৌল আছে টোটাল কয়টি বলতো, 27টি। এই ব্লক মৌলের মধ্যে ল্যান্থানয়েড গ্রুপ আছে, অ্যাক্টানয়েড গ্রুপ আছে, এগুলো একটু তোমরা দেখে নিবো, এখানে বিভিন্ন কালার। আর প্রত্যেকটা আমি যে বৈশিষ্ট্যগুলো পড়াইলাম তোমাদেরকে, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক, এইখানের মধ্যে তোমরা প্রত্যেকটার কিন্তু একটা বৈশিষ্ট্য আছে বইয়ের মধ্যে সুন্দর করে, ওই বৈশিষ্ট্যগুলো তোমাদের একটু পড়ে নিতে হবে। এত তো ডিটেইলসে মুখস্থ পড়াগুলো পড়ানো আসলে সম্ভব না, যেগুলো পড়াইছি এর মধ্যেই তোমার প্রায় 95% আসবেই, কিন্তু তোমরা চেষ্টা করবে ওইগুলো পড়ে নিলে তোমার একেবারে 100% প্রিপারেশন হয়ে যাবে। তো এটা ছিল আমাদের টপিক 2, বিভিন্ন ব্লকের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা। আশা করি তোমরা সবাই এই টপিকটাও বুঝতে পেরেছো। আর এরপরে যে টপিকগুলো আসবে সেগুলো কিন্তু আবার একটু না পুরোপুরি বোঝার টপিক যেগুলো, এই জন্য বলছি তোমরা লাস্টের পার্টটা খুব ভালোভাবেই দেখবে। আমরা এখন দেখি পরবর্তী টপিক 3 নাম্বারটা, সংকরায়ন। তো সংকরায়ন কিন্তু তোমাদের সবার কাছেই খুবই নতুন, একবারেই নতুন, এটা তোমরা ইন্টারমিডিয়েটে উঠেই পেয়েছো। এই জন্য আমি চেষ্টা করবো সংকরায়ন সব থেকে কম সময়ের মধ্যে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। এই সংকরায়ন থেকে আর কোনো কোশ্চেন আসলে তোমাদের ভুল যাবে না একেবারে। তো দেখো আমরা কিভাবে সংকরায়নটা পড়বো। প্রথমে আমি 2টা কোশ্চেন দিয়ে রাখছি, কেউই তোমাদের এই 2টা কোশ্চেন করছে কিনা আগে জানাও আমাকে কমেন্টে, না জানাইলে আজকে জেনে রাখো যে সংকরায়ন আমরা কোথায় করি। তোমরা কি জানো আমরা সংকরায়নটা কোথায় করি? সংকরায়ন আমরা করি হলো অরবিটালে। সবাই এই 2টা কথা মাথায় রাখবা, সংকরায়ন কোথায় করি, সংকরায়ন করি হলো আমরা অরবিটালে। আর দ্বিতীয় কোশ্চেনটা কি, কেন আমরা সংকরায়নটা করি? মনে রাখবা সংকরায়নটা আমরা এই জন্যই করি যাতে অরবিটালের আকারটা সমান হয়। দেখবা আমরা বিভিন্ন ভেঙে লিখি এভাবে sp, এভাবে sp2, কত নিয়ম করে একটু পরে আমরা দেখবো। তো এগুলো কেন করি বলতো, সমান আকৃতি করার জন্য। এইটাই হলো মেইনলি সংকরায়নের একটা কনসেপ্ট। এরপরে চলো আমরা সংকরায়নটা খুবই সহজে আমরা পড়ে ফেলি। তো তোমাকে যদি যে কোনো কিছু সংকরায়ন বের করতে বলে প্রথমে একটা সূত্র দিবা তোমরা, সেই সূত্রটা কি x। এই xটা কি বলতো, দেখো হাইব্রিড অরবিটালের সংখ্যা। হাইব্রিড অরবিটালের সংখ্যা কি, আমরা নরমাল অরবিটাল পড়ছিলাম কি s অরবিটাল, p অরবিটাল, d অরবিটাল, f অরবিটাল। এখানে হাইব্রিড বা সংকরিত অরবিটাল সেগুলো কি, দেখো এই যে sp, sp2, sp3, তারপরে তোমার হলো sp3, d2, d3, এইভাবে যেভাবে আসবে সেগুলোকে বলা হয় হাইব্রিড সংকরায়ন। তাহলে দেখো আমরা কি বললাম, x মানে হলো এইটার সংখ্যা। তাহলে আমাদের এইগুলোই কিন্তু প্রশ্নে আসে, যে তোমার ধরলাম আমি যে BF3 এর হলো হাইব্রিডাইজেশন নাম্বার কত। এরপরে আরেকটা কোশ্চেন আসে এর আকৃতি কেমন, কোণ কত, সেটা কিন্তু এই সূত্র থেকে আমরা বের করে ফেলবো, একটু পরেই তোমরা দেখতে পাবে। তো দেখো x সমান সমান কি লিখছি, হাফ b প্লাস n মাইনাস c প্লাস a।
এখন এটা আমাদের শিখতে হবে কোনটাকে কি বলে। তাহলে দেখো এখানে বি হলো ওই যে ভ্যালেন্স ইলেকট্রন, ইংলিশে যেটাকে বলে মানে যোজ্যতা শেলে বা যোজ্যতা স্তরে ইলেকট্রনের সংখ্যা বি। এবার দেখো এন মানে নাম্বার অফ তোমার হলো একযোজী মৌলের সংখ্যা। তাহলে একযোজী মৌল কারা, মনে করো হাইড্রোজেন যোজনী এক না, সোডিয়াম যোজনী এক না, তো যারা একযোজী মৌল, যদি একযোজী মৌল থাকে তাহলে 1 হবে, বা যে কয়টা একযোজী মৌল, মনে করো সোডিয়াম আছে 2টা বা 3টা তাহলে 3 হবে। এইভাবে একযোজী মৌলের সংখ্যা এখানে তোমার দিতে হবে যদি থাকে, আর না থাকলে শূন্য। সেম ভাবে এখানে সি আছে কি বলতো, সি মানে হলো ক্যাটায়ন, তাহলে ক্যাটায়ন যদি থাকে তাহলে ক্যাটায়ন দিব, না থাকলে 0। সেম ভাবে যদি অ্যানায়ন থাকে থাকলে দিব, যে কয়টা অ্যানায়ন আছে, না থাকলে আমরা দিব না। তো এইটা আশা করি বুঝতে পারছো। ঝামেলা লাগে এখানে এই মাইনাসটা আমরা দিতে ভুলে যাই, বা এ আর সি এর মধ্যে পার্থক্যটা আমরা করতে পারি না। তো সবাই মনে রাখবা, সবাই একটু কমেন্টে করো তো সূত্রটা। x সমান সমান কি, হাফ ইনটু বি প্লাস n মাইনাস সি প্লাস এ, এইটাই আমাদের সংকরণের সূত্র। চলো আমরা এখন সংকরণ সম্পর্কে যেই কনসেপ্টটা আমরা যদি পেয়ে থাকি, সংকরণ সম্পর্কে আমরা এখন একবারে প্রত্যেকটা উদাহরণ সহ আমরা পড়বো একবারে ডিটেইলসে। তাহলে সবাই এই সূত্রটা জাস্ট এখানে থাকুক, বাকিগুলো আমি মুছে দেই। চলো আমরা দেখি এক এক করে। তো প্রথমেই আমরা দেখব সেটা হলো তোমার বিই সি এল2 এর তোমার হলো সংকরায়ন কত। তো সবাই দেখো একটু কিভাবে, এখানে বিই আর Cl2, তাহলে বিই এর ভ্যালেন্স ইলেকট্রন যোজ্যতাশীল ইলেকট্রন কত, তাহলে বলো তো। এখানে দেখো ক্লোরিন আছে 2 না, তাহলে ওইখানে অবশ্যই 2টা ঘর ফাঁকা আছে বলে কিন্তু 2টা হলো তোমার ক্লোরিন এখানে যুক্ত হইছে। তাহলে এখানে কি হবে বলো তো, এটা হবে তোমার BeCl2 এর ক্ষেত্রে হলো ভ্যালেন্স ইলেকট্রন কত হবে, 2। সেম ভাবে দেখো এখানে একযোজী, n মানে কি একযোজী মৌল না, তাহলে ক্লোরিন কি একযোজী। তোমরা একটু খেয়াল করো ক্লোরিনের কত 17 না, তাহলে একটা ইলেকট্রন নিলে ওর সর্বশেষ শক্তি স্তর পূরণ হয়, তাহলে ওর যোজনী কত 1, তাহলে এটা অবশ্যই একযোজী। তাহলে আছে কয়টা, 2টা। আমি বলছি একযোজী মৌলের সংখ্যা, নাম্বার অফ একযোজী, তাহলে প্লাস কত 2 হবে। এবার এখানে কোনো অ্যানায়ন ক্যাটায়ন আছে বলো তো, নেই, তাহলে এখানে 0 হবে প্লাস 0 হবে। এবার কত আসে দেখো, তাহলে 2 প্লাস 2 4 আসে। এবার হাফ আছে না, আমার সূত্রের আগে হাফ ছিল, তাহলে 2 দিয়ে 4 কে কাটিয়ে দিলে কত থাকবে 2। তাহলে 2 মানে কি, এখানে প্রত্যেকটা এক একটা করে যাবে, তাহলে 2 মানে হলো sp সংকরণ। এখন sp সংকরণ হলে অবস্থা তাদের কি হয় বলো, এইটা তোমাদের একটু মনে রাখতে হবে। এটা তো আর বোঝানোর জিনিস না, ধরলাম আমি sp এর ক্ষেত্রে বন্ধন কোণ কত, আর বন্ধন কোণ কত হইলে আকৃতি কত, এটা তোমরা sp হইলে এইটা। এবার ব্যতিক্রমের আরেকটা ছক আছে, সেটা হলো মনে করো pH3 NH3, এগুলো ব্যতিক্রম। নরমাল কোণ হওয়ার কথা ছিল ধরো 109.5, ওইটা না হয় 104 হইছে 107 হইছে। এই দুইটা ছক তোমরা সবাই বই দেখে পড়ে নিবা। হ্যাঁ, বইতে দুইটা ছকই আছে, এই দুইটা ছক পড়তে হবে পড়তে হবে পড়তে হবে। তাহলে এটা আমরা বের করতে পারলে কিন্তু নরমালি পারবো। sp দেখলে আমরা কি বলবো বলো তো, sp তোমার হলো এটা 180 ডিগ্রি হবে, আর 180 ডিগ্রি হলে কি হবে সেটা হবে তোমার সরলরৈখিক। এইভাবেই কিন্তু আমাদের কোণের মান এবং বন্ধন কোণ প্লাস দেখতে কেমন সেটা কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি। চলো এবার আমরা আরো একটা নিয়ম শিখবো, সেটা আমরা আয়ন শিখবো। অবশ্যই আয়ন শিখবো, প্রত্যেকটা নিয়মই আমরা করব। তাহলে আয়ন যদি আমি একটা করি, সেটা হলো NH4+, ঠিক আছে। তো NH4+, এইখানে আমাদের করতে হবে এটা। তো এটা আমরা কিভাবে করব, সবাই খুব মনোযোগ দিবা। আয়ন একটা পারলে বাকি সবগুলো পারবা, না পারলে কিন্তু কোনোটাই বুঝবা না। এখানে ভ্যালেন্স ইলেকট্রন কয়টা হবে নাইট্রোজেনের, এখানে হাইড্রোজেন 4 আছে মানে কি 4 হবে, বিষয়টা কিন্তু এমন না। এগুলোর ক্ষেত্রে তোমার মনে রাখতে হবে হলো এর একবারে রুটে চিন্তা করবা। এখানে এক মানে কি বলতো, দিয়ে দিছে, তাহলে দিয়ে দেওয়ার আগে কি ছিল, অবশ্যই 5টা হাইড্রোজেন ছিল। সবাই এখানে ভালো করে মনোযোগ দাও। এখানে প্লাস মানে কি, ও একটা ইলেকট্রন দিয়ে প্লাস হইছে, তাহলে মনে করো দেয়নি, আমি বলছি মূলে চিন্তা করবা, ও গঠনের সময় কি ছিল, অবশ্যই তাহলে এখানে 5টা হাইড্রোজেন ছিল। তাহলে 5টা হাইড্রোজেন যদি গঠনের সময় থেকে থাকে, তাহলে নাইট্রোজেনের কয়টা হাতের সাথে যুক্ত হয়েছিল সেটাই হবে তার ভ্যালেন্স ইলেকট্রন বা যোজ্যতা শেলের হলো তোমার ইলেকট্রন সংখ্যা। তাহলে অবশ্যই ওর 5টা ওইখানে ফাঁকা ছিল, সেই জন্য 5টা বসতে পারছে, তাই কিনা বলো তো। তাহলে আমি বলছি আয়ন বের করার সময় তোমার মূলে চিন্তা করতে হবে। তাহলে এখানে হলো তোমার নাইট্রোজেনের হলো ভ্যালেন্স ইলেকট্রন কত হবে, ভি এর মান হবে 5। এবার তুমি আবার চলে আসবা গোড়ায়, তাহলে এখানে কয়টা আছে বলো তো, একযোজী মৌল এখন আছে কয়টা, 4টা, তাহলে +4। এবার বলো তো এখানে অ্যানায়ন আর ক্যাটায়নের মধ্যে কোনটা আছে, এখানে অবশ্যই ক্যাটায়ন আছে। তাহলে ক্যাটায়ন কি বলছি, মাইনাস দিতে, তাহলে মাইনাস কয়টা ক্যাটায়ন আছে, 4টা, তাহলে মাইনাস কত হবে বলো তো, এখানে মাইনাস হবে কত, সবাই কমেন্ট করো এটা,
তাহলে তোমার এখানে মাইনাস ক্যাটায়ন হলো 1 প্লাস আছে, তাই তো? তাহলে 1 প্লাস আছে, তাহলে একটা। আর হলো অ্যানায়ন কত নাই এখানে, তার মানে 0। তাহলে এবার কি আসে দাঁড়াও বলো তো, হাফ ইনটু হাফ ছিল, তাহলে হাফ ইনটু এটা ছিল, করে ফেলো সবাই। তাহলে হাফ ইনটু 5 প্লাস 9, 5 প্লাস 4 9 মাইনাস 1, তাহলে 8 হবে। তাহলে দেখো হাফ ইনটু 8, তাহলে কত হবে 4, 4 হলে কি হবে sp3। sp3 হলে গঠনটা কি হবে সবাই বলো তো, sp3 হলে কি হবে বলো, এটা সবাই কমেন্ট করবা। এবার তোমরা যদি এটা বুঝে থাকো, না বুঝলে একটু টেনে পিছনের দিকে দেখো, বুঝে ফেলবা। এরপরে তোমরা এটা বোঝার পরে তোমরা হলো যেটা কমেন্টে জানাবা সেটা CO3 মাইনাস, এইটা হলো তোমাদের HW। বা তোমরা কমেন্টে ভিডিওটা একটু অফ রাখো, অফ রেখে এটা করো, করে কমেন্টে জানাও। তোমাদের যদি ভুল যায় আমি ওইটা কমেন্টে তোমাদের রিপ্লাই দিয়ে দেবো, কমেন্টে বোঝাই দিব। বা যদি আরো সমস্যা থেকে আরেকটা ভিডিও ছোট একটা করে দিলাম, কোনো সমস্যা নেই। এরপরে চলো সবথেকে জটিল যে জিনিসটা, যে ভাইয়া জটিল যৌগ দেখলেই তো ভয় লাগে, জটিল যৌগ নিয়ে কি করব। তো জটিল যৌগ নিয়ে যদি একটু বলতে হয়, তাহলে জটিল যৌগ আমাদের বুঝতে পারলে তোমার বুঝতে হবে জটিল যৌগর সংকরণ সবথেকে সোজা। কিভাবে সবথেকে সোজা, তাইলে একটু খেয়াল করি। আমরা বই থেকে একটা নেই। আমি বলেছি তোমাদেরকে যে জটিল যৌগের সংকরণ কি সবথেকে সহজ। তো চলো কিভাবে সবথেকে সহজ, এইটা করার জন্য কোনো সূত্র আমাদের ফলো করা লাগবে না, শুধুমাত্র একটা কথা মনে রাখবা। সবাই কথাটা মনে রাখো এবং কমেন্ট করো, সেটা হলো যে জটিল যৌগের সংকরণ হলো যেই কয়টা লিগ্যান্ড থাকবে যৌগের মধ্যে সেইটাই তার সংকরণ। এখন চলো দেখি যেই কয়টা লিগ্যান্ড কি জিনিস। দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে যে থাকে সে কি জটিল যৌগ, তাহলে লিগ্যান্ড হলো এই যে মেইন কেন্দ্রীয় মৌলের সাথে যেটা লেগে থাকে, যত সংখ্যক আছে সেটাই তার লিগ্যান্ড। তাহলে এখানে কয়টা আছে বলো তো, 6টা। তাহলে এর সংকরণ কি বলো তো 6। তাহলে 6 হলে আমরা কি করি, sp3 4টা আর d2, তাহলে এটাকে এইভাবে লেখে d2 sp3। তোমরা নরমালি এটা শিখবা, এটাও কিন্তু সঠিক, কিন্তু কোশ্চেনে বেশিরভাগ এটা থাকবে। এবার চলো পরবর্তী আরেকটা দেখি, কোবাল্ট NH3 4টা আছে, তাহলে এই যে 4, এখানে আবার দেখো 2টা আছে, তাহলে 4 প্লাস 2 লিগ্যান্ড কত হলো বলো তো, টোটাল 6 হলো। তাহলে এখানেও এর সংকরণ কত হবে বলো তো 6। তাহলে এটাও কি d2 sp3। এখন আমাকে তোমরা বলো তো যে জটিল যৌগের সংকরণ কি সোজা না নরমাল যৌগের সংকরণ সোজা, এটা অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানাবে। তো এটাই ছিল আমাদের সংকরণ নিয়ে কথা। এরপরে তোমরা কি করবে, সবাই যত সংকরণ আছে সব সংকরণগুলো তোমরা করে ফেলবে। কোনোটা যদি সমস্যা হয় কমেন্টে জানাবে, আমি এসে রিপ্লাই দিয়ে দেবো তোমাদেরকে। তো চলো আমরা এখন বন্ধন নিয়ে আলোচনা করব। রাসায়নিক বন্ধন টপিকটা পড়বো। আমাদের 4 নম্বর টপিকটা কি, আমাদের 4 নম্বর টপিকটা হলো রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন, রাসায়নিক বন্ধন তোমার বুঝতে হলে কয়েকটা জিনিস বুঝতে হবে। রাসায়নিক বন্ধন কিন্তু অনেক ধরনের আছে, সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন, ভ্যান ডের ওয়ালস বন্ধন, তারপর হাইড্রোজেন বন্ধন, আরো অনেক বন্ধন আছে। তো তোমাদের জন্য সবথেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, এমসিকিউর জন্য আরেকটা হলো হাইড্রোজেন বন্ধন। এইগুলো সবচেয়ে বেশি এমসিকিউতে আসে, তার মধ্যে সবচেয়ে বেশি এমসিকিউতে আসে হলো হাইড্রোজেন বন্ধন। তো আমরা হাইড্রোজেন বন্ধনটা ভালো করে শিখবো। আর আয়নিক বন্ধন আর সমযোজী বন্ধন অলরেডি কিন্তু তোমরা জানো। আয়নিক বন্ধন মানে কি বলো তো, দুইটা, একটা হলো ধাতু আর একটা হলো অধাতু মিলে যে গঠন করবে সেটাকে বলা হবে আয়নিক গঠন। ধরলাম আমি এখানে সোডিয়ামটা একটা ধাতু, ক্লোরিনটা একটা অধাতু, তাহলে সোডিয়াম আর ক্লোরাইড মিলে কি গঠন করে, সোডিয়াম ক্লোরাইড। তাহলে এটা একটা কি আয়নিক বন্ধনের উদাহরণ, এটা একটা গেল। এবার আমরা সমযোজী বন্ধন যদি চিন্তা করি তাহলে কিভাবে হবে বলো তো, সমযোজী বন্ধনের জন্য দুইটাই অধাতু, ধরো তুমি একটা ক্লোরিন একটা ক্লোরিন, দুইটা মিলে হচ্ছে Cl2, তাহলে এদের মধ্যে যে বন্ধন আছে সেটাকে বলা হয় সমযোজী বন্ধন। তো এইভাবে আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন গঠিত হয়। এখন আমরা শিখবো সবথেকে গুরুত্বপূর্ণ বন্ধন, সেটা হলো হাইড্রোজেন বন্ধন। তো চলো আমরা হাইড্রোজেন বন্ধনটা খুব সহজভাবে শিখে ফেলি, একবারে সহজভাবে শিখবো। তোমরা একবার খুব সুন্দর করে মনোযোগ দাও। হাইড্রোজেন বন্ধনটা কিভাবে হবে, হাইড্রোজেন বন্ধনটা তোমার হইতে গেলে মনে রাখতে হবে হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ধন। তাহলে হাইড্রোজেন বন্ধনের 1 নম্বর শর্ত সেখানে হলো হাইড্রোজেন থাকতেই হবে। হাইড্রোজেন না থাকলে তো সেটা হাইড্রোজেন বন্ধন হবে না, তাহলে হাইড্রোজেন থাকতেই হবে। এখন হাইড্রোজেনের সাথে আর কে কে থাকলে হলো তোমার, সেটা হলো হাইড্রোজেন বন্ধন দেখাবে। সবাই মনে রাখবা, তুমি এখন ফোন দিয়ে ক্লাস করছো তাহলে মনে রাখবা ফোন থাকলেই হাইড্রোজেন বন্ধন হবে। ফোন থাকা মানে কি দেখো FON, এই তিনটা যদি থাকে আর হাইড্রোজেনের সাথে যৌগ গঠন করে তারাই হলো তোমার কি বলতো সব হাইড্রোজেন বন্ধন। আর এর বাইরে যদি কেউ থাকে সেটা হাইড্রোজেন বন্ধন হবে না। তাহলে ফোন দিয়ে কি ফ্লোরাইড, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন। চলো আমরা উদাহরণ দেখে আসি একটা, আমরা সুন্দর এখন অবজেক্টিভ বলবো। তো
তোমরা অ্যানসার করবা, হ্যাঁ আমি অ্যানসার করব না। তাহলে দেখো প্রশ্ন, অপশন দেখো H2, হতে দেখো NH3, গতে দেখো CH4 আর ঘতে দেখো HF। তোমরা সবাই অপশনগুলো একটু ভালো মতো খেয়াল করো, এরপরে তোমরাই কমেন্টে জানাও। হ্যাঁ আমি এখন বলি তোমাদেরকে, দেখো তোমরা কমেন্টে ওটা কিন্তু অফ করে তারপর কমেন্ট করবা, দেন এটা বুঝতে পারবা। তাহলে দেখো আমি বলছি নিচের কোনটি হাইড্রোজেন বন্ধনের উদাহরণ নয়, তুমি দেখলা যে এটা হাইড্রোজেন বন্ধন, তাহলে তুমি কি মনে করবা? ভাইয়া বলছিল যে ফোন থাকতে হবে, তাহলে দেখো তো এখানে হাইড্রোজেন থাকতে হবে, এটা হাইড্রোজেন আছে, ফোনের ও আছে, এটা হাইড্রোজেন বন্ধন, তাহলে এটা আমার অ্যানসার হবে না, কারণ বলছে হাইড্রোজেন বন্ধন নয়, তাহলে এটা হবে না। এবার এখানে হাইড্রোজেন আছে, FON আছে, তাহলে এটাও হবে না অ্যানসারে, মানে হাইড্রোজেন বন্ধন নয় ওইটা অ্যানসার হবে না। CH4 আছে, তাহলে দেখো তার আগে আমরা এটা দেখি, ফ্লোরিন আছে, হাইড্রোজেন আছে, ফোন আছে, হাইড্রোজেন আছে, তাহলে এটাও কি বলতো হবে না, মানে নয়। তাহলে এবার দেখো কোনটা নয়, আসলেই নয় কোনটা, তাহলে দেখো এখানে H আছে কিন্তু FON কি আছে, FON দেখো C, তাহলে FON নেই যেহেতু, তাহলে এটা হাইড্রোজেন বন্ধন হবে না যেহেতু, তাহলে উত্তরে এইটাই হবে। আশা করি তোমরা হাইড্রোজেন বন্ধনটা খুব ভালো মতো বুঝতে পারছো। এখন তোমরা একটু পড়ে নিবে যে বন্ধন কোণের একটা ছক আছে তোমাদের বইতে, এই বলের কারণে এতটুকু বন্ধন, এটা কোণের মান এত, এইটা তোমরা একটু পড়ে নিবে, তাহলে আশা করি বন্ধন থেকে তোমাদের আর কোনো কোশ্চেন আটকাবে না। তো এবার আমরা চলো সবথেকে গুরুত্বপূর্ণ মানে টপিকটা পড়বো। তোমাদের প্রথমেই বলছিলাম সংকরায়ন যদি তুমি পড়ো এই অধ্যায় সবগুলো খুব সহজে, সংকরায়ন না সরি, তুমি যদি ফাজানের নীতিটা খুব ভালো মতো বোঝো তাহলে এই অধ্যায়ের সবগুলো কোশ্চেন অ্যানসার করতে পারবা। আর ফাজানের নীতি যদি তুমি না বোঝো তাহলে এই অধ্যায়ের কোনো কোশ্চেনই তোমার পক্ষে অ্যানসার করা খুব একটা সহজ হবে, ওটা খুবই কঠিন লাগবে। আর এই টপিকটা তোমার বইয়ের মধ্যে খুবই কঠিন করে আলোচনা করছে। তো চলো আমরা এখন ফাজানের নীতিটা খুব সহজভাবে শিখে আসি। সবাই একটু মনোযোগ দাও, আর এটাই ছিল একদম সবচেয়ে টুইস্ট যেটাকে বলে, সেটা লাস্টে রাখছি যাতে তোমরা দেখো জিনিসটা। তো তোমরা এতদিন কিভাবে শিখছো ফাজানের নীতি জানি না, তো আজকে নতুন করে একটু শিখো, আশা করি তোমরা অনেক মজা পাবে। তো চলো দেখি ফাজানের নীতিটা কি বলছে। দেখো এখন তোমরা বুঝবা না, যখন উদাহরণের সাথে মিলাই দিব তখন ক্লাস শেষেই বলবা, মানে এই টপিকটা পরেই বলবা যে আসলে এত সোজা ছিল, এইভাবে এগুলো অ্যানসার করে। তো দেখো আমরা দেখি, প্রথমে তোমার কিছু বিষয় মনে রাখতেই হবে, কারণ তোমাকে কিছু পেতে হলে তো কিছু হারাইতে হবে। হারানো বিষয়টা বলছি জাস্ট ব্রেনের কিছু নিউরন খরচ করে এটা জাস্ট একটু মনে রাখবা। তো দেখো কারা মানে এখানে লেখছি, সেটা হলো তোমার শর্ত অনুযায়ী প্রথমে যে জিনিসটা হবে অপশনের ক্ষেত্রে, এখন একটু বুঝে রাখো, এরপর আমরা দেখবো যে কিভাবে আসলে সলভ করে। প্রথমে আমাদের এই মানার জিনিসটা প্রথমে ডি ব্লক দেখতে হবে। তুমি যদি প্রথমে দেখো অ্যানায়ন কেমন অবস্থা আছে ওই যৌগগুলো, তাইলে হবে না, তুমি যে কোনো ক্ষেত্রে প্রথমে চলে আসবা যে জিনিসটা ডি ব্লক কিনা, দেন আসবা তুমি চার্জ বেশি কিনা, চার্জ মানে কি ওই যে পজিটিভ নেগেটিভ চার্জ বেশি কিনা। এরপরে দেখো কতে ক্যাটায়ন কতে কম, তাহলে মনে রাখবা ক্যাটায়নের আকার ছোট হবে, অ্যানায়নের আগে ক্যাটায়ন তোমাকে ধরতেই হবে। আমি যে সিরিয়ালে বলছি শুধুমাত্র এই সিরিয়ালটা যদি তুমি মেনটেন করতে পারো তাহলে তোমার জন্য ফাজানের নীতি থেকে যত কোশ্চেন আসে, তুমি বোর্ডের কোশ্চেন খুলে দেখো অ্যাভেলেবল কোশ্চেন আসে, এইগুলো তোমরা ক্লাস শেষেই দেখো আর কি। তাহলে দেখো প্রথমে আমরা দেখব ডি ব্লক কিনা, তারপরে দেখব চার্জ বেশি কিনা, দেন আমরা দেখব ক্যাটায়ন কম কিনা, দেন আমরা দেখব অ্যানায়ন কমবে কিনা। এখন দেখো কোন কোশ্চেনে যদি প্রথমেই চলে আসে ডি ব্লক তাহলে ওইটা আমি দাগাই দিব সহজ, কিন্তু তোমাকে তো একটু ঘুরাই দিব, হয়তো 2 নাম্বার স্টেপে দিতে পারে, 3 নাম্বার, আবার প্রথম স্টেপেও দিয়ে দিতে পারে। কোশ্চেন সলভ করো যখন তখনই তোমরা দেখো। এরপরে দেখো এটা তো বললাম শর্ত সিরিয়ালি, এবার দেখো এই শর্তগুলো মানলে কি কন্ডিশন হবে, তাইলে কয়েকটা জিনিস বেশি হবে, বেশি আর কম এখন হয়তো তোমাদের কাছে কঠিন লাগতে পারে, কোশ্চেনটা দেখলেই তোমরা বুঝবা। তাহলে বেশির ক্ষেত্রে মনে রাখবা 4টা জিনিস, কমের ক্ষেত্রে মনে রাখবা 4টা জিনিস। তাহলে দেখো টোটাল 8টা টপিকের কোশ্চেন একটা নিয়ম দিয়ে আমরা পড়ে ফেলেছি। তাহলে দেখো কত পড়া একটু শর্টের মধ্যে পড়ছে 5 মিনিটের মধ্যে। তাহলে বেশি দেখো পোলার আয়ন, সমযোজী ধর্ম, অধক্ষেপ, তারপর হলো বিয়োজন। আর একটা দেখো কম হলে কি হবে, আয়নিক ধর্ম, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রবণীয়তা। তাহলে আমার সাথে সাথে সবাই কমেন্ট করবা, এই সিরিয়ালি কমেন্ট করবা, বেশি দিয়ে তারপরে লিখবা সিরিয়ালি পোলার আয়ন, সমযোজী ধর্ম, অধক্ষেপ, বিয়োজন। তারপরে কম দিয়ে কমেন্ট করবা আয়নিক ধর্ম, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রবণীয়তা। এখন ভাইয়া কিছুই বুঝি নাই, বুঝাই দেন। চলো আমরা দেখি কোশ্চেন সলভ করব আর এই নিয়মটা বুঝবো। তাহলে দেখো কোশ্চেন কি বলছে, নিচের কোন যৌগটি অধিক সমযোজী। তাহলে কি বলছে বলো তো, অধিক সমযোজী, অধিক মানে কি বেশি, আর কি বলছে সমযোজী। এখন তুমি দেখো তো সমযোজী কই আছে, তো দেখো এখানে সমযোজী, আর সমযোজীর উপরে কি লেখা বেশি। তাহলে দেখো কোশ্চেনে কিন্তু সঠিকটাই বলছে, তাহলে সমযোজী ধর্ম বেশি কার,
তাহলে সমযোজী ধর্ম আছে বেশির মধ্যে আছে। এবার তাহলে তুমি কোথায় চলে যাবা, দেখবা যে প্রথম শর্তটা কি। তাহলে যদি সমযোজী ধর্ম বেশি বলে তাহলে তুমি এসে দেখবা কোনটা ডি ব্লক, যদি এখানে কোনটা ডি ব্লক থাকে তাহলে সেইটা অ্যানসার হবে। চলো আমরা দেখি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম কোনটা কি ডি ব্লক, তাহলে ডি ব্লক না। তাহলে ঠিক আছে ভাই, এটা ডি ব্লক হয়নি। এবার চলো আমরা দেখি পরবর্তী, তাহলে এই শর্ত আমার মানে না এই কোশ্চেনের ক্ষেত্রে, তাহলে হইলো না। এবার পরবর্তী শর্ত কি বলছে, চার্জ বেশি কার। চলো তো আমরা চার্জ গুলো দেখি। দেখো ক্লোরিন মাইনাস, ক্লোরিন মাইনাস, ক্লোরিন মাইনাস, ক্লোরিন মাইনাস, ঠিক কিনা বলো তো। আবার লিথিয়াম তোমার কি আছে প্লাস, সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, সিজিয়াম প্লাস, তাহলে সব জায়গায় কি সমান না। তাহলে আবার এই শর্তটাও কি হইলো বলো তো, মানলো না। তাহলে ডি ব্লকও হইলো না, চার্জও বেশি হইলো না, তাহলে আমার তো মানলো না। এবার পরবর্তীতে দেখো ক্যাটায়ন কম, মানে কি ক্যাটায়ন কার ছোট। এবার আসো তো ধনাত্মক যেগুলো সেগুলোকে আমরা ক্যাটায়ন বলি না। তাহলে যে সবচেয়ে ছোট, তাহলে দেখো তো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম আর সিজিয়াম কোনটা সবচেয়ে ছোট, তাহলে দেখো লি না কে রুবি সেচে ফেলেছে, তাহলে দেখো সবচেয়ে ছোট লিথিয়াম না, তাহলে লিথিয়াম ক্লোরাইড যেটা আছে সেটা হবে आंसर। তাহলে কি নিচের কোন যৌগটি অধিক সমযোজী। দেখো মুখস্থ করার কোনো বিষয় না, জাস্ট তুমি মাথায় রাখলে কি এটা ও সমযোজী ধর্ম বেশি, তাহলে তো ঠিক আছে। তাহলে দেখবো ডি ব্লক কিনা, তারপরে চার্জ বেশি কিনা, তাহলে দেখো ক্যাটায়ন কম। আমি কিন্তু তোমাদের কি বললাম, কঠিন গুলো তোমাদের এখানে উঠাই দিয়েছে, বাকি সব কিন্তু সোজা। এটা 3 স্টেপে আমার করা লাগছে, ওটা হয়তো 1 স্টেপে হয়ে যাবে। চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। এখন তোমরা আশা করি বুঝছো যে কিভাবে आंसर করে। পোলারায়ন বেশি ঘটে কার, তাহলে দেখো আমরা একটু দেখি। এই যে দেখো পোলারায়ন, পোলারায়ন বলছে আবার বেশি বলছে, তাহলে পোলারায়ন বেশি, তাহলে আমি কি দেখব প্রথমে ডি ব্লক আছে কিনা। তাহলে এখানে দেখো তো কোনটা ডি ব্লক আছে কিনা, লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম কোনটা ডি ব্লক না, তাহলে আমার প্রথম সূত্র মানলো না। এবার দ্বিতীয় সূত্র, চার্জ বেশি কার। এবার চার্জে দেখো তো ক্লোরিন এখানে হলো 1 মাইনাস আছে, আর হলো তোমার কি বলো তো 1 মাইনাস, এখানে 2 মাইনাস, এখানে হলো 1 মাইনাস, এখানে 2 মাইনাস। তাহলে দেখো এবার কিন্তু একটা চার্জের তোমার পরিবর্তন আসলো। তাইলে আমি 1 1 কেটে দিই, 1 1 তো আর হবে না, চার্জ বেশি কার হইতে হবে, তাই তো। তাহলে এবার বেরিয়াম ক্লোরাইডের সাথে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের তুলনা তোমরা একটু করো। তাহলে বেরিয়াম ক্লোরাইডের সাথে যদি আমরা ম্যাগনেসিয়াম ক্লোরাইডটা দেখি তাইলে কি হবে, একটু সবাই খেয়াল করো তো, পোলারায়ন কোনটার বেশি হবে। তাহলে আমরা যদি এখানে দেখি বেরিয়ামটা কি বলতো ছোট, আর ম্যাগনেসিয়ামটা কি বলতো বড়, আর ক্লোরাইডের চার্জ তো কি আছে দুইটাই সমান আছে। তাহলে এখানে আসলে অ্যানসারটা কোনটা হবে সেটাই কিন্তু আমাদের এখন দেখার বিষয়। তাহলে আমাদের এই দুইটার মধ্যে, শুধু এই দুইটার মধ্যে আমাদের 3 নম্বরে চলে যাইতে হবে, তাই না। তাহলে কি বলছে বলতো, ক্যাটায়ন কোনটার ছোট। তাহলে দেখো চার্জ কিন্তু সমান আছে, এইজন্য এইটাও বাদ এইটাও বাদ। তাহলে এবার ক্যাটায়ন কোনটার কি বলতো কম, সেটা অ্যানসার হবে। তাহলে এখানে ক্যাটায়ন কম কার, বেরিয়াম হলো ছোট আর ম্যাগনেসিয়াম হলো বড়, কারণ এটা হলো তোমার 2 নম্বরে আছে, 2 নম্বর স্তরে আছে, এটা 3 নম্বর স্তরে আছে। তাহলে অ্যানসার কোনটা, এটা হবে। আশা করি তোমরা বুঝতেছো। এবার চলো আমরা একটু ঘুরাই যখন দিবে এই কোশ্চেনগুলো, দেখো কি বলছে, নিচের কোন যৌগটির গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক, দুইটা কোশ্চেন একসাথে দিয়ে দিয়েছে, গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক বেশি। তাহলে দেখো তো এখানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, কিন্তু এটা কি বেশি বলছে না, বলে নাই, কম বলছে। তাহলে তোমার কি দেখতে হবে বলো তো, তুমি চলে আসবা প্রথম সূত্রে চলে আসবা শর্তে। তাহলে তুমি দেখবা এখানে তো যদি কম হইতো তাহলে ডি ব্লক মানতো, কিন্তু কোশ্চেনে কি বলছে বেশি, তাহলে কি হবে বলো তো, যারা ডি ব্লক হবে না এইগুলো সব বিপরীতটা হয়ে যাবে। তাহলে যারা ডি ব্লক হবে না তারাই হলো অ্যানসার হবে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক। তাহলে দেখো এখানে কোনটা ডি ব্লক না, এইটাও ডি ব্লক, এইটাও ডি ব্লক, এইটাও ডি ব্লক, শুধু এইটা হলো তোমার কি এস ব্লক। তাহলে হলো ক্যালসিয়াম ক্লোরাইড হলো তোমার হলো গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক হলো বেশি হবে। তো এই ধরনের কোশ্চেন কিন্তু ভুরি ভুরি তোমাদের বইয়ের মধ্যে আছে। আমি আশা করি তোমাদেরকে আমি ফাজার নীতিটা খুব সুন্দর মতো বুঝাইতে পারছি। এইভাবে তোমরা যদি সলভ করো তাহলে সবগুলো কোশ্চেন হয়ে যাবে। আর পুরো ক্লাসটা যারা করেছো তোমাদেরকে বলবো, তোমাদের কোনো চিন্তা করার কারণ নেই। আমি বলছিলাম 7 থেকে 8 মার্ক, তোমরা 7 থেকে 8 মার্ক ধরে রাখো, তোমরা শিওর কমন পাবা। এবার একটা টপিক শুধু তোমরা নিজেরা পড়ে নেবা, সেটা হলো অক্সাইড, অম্লধর্মীয় অক্সাইড, ক্ষারধর্মীয় অক্সাইড, উভধর্মীয় অক্সাইড, হাইপো অক্সাইড, এই জিনিসগুলো যেগুলো আছে মুখস্থ টাইপের জিনিসগুলো একটু তোমরা দেখে নিবা। তো আশা করি এই ক্লাসটা দেখলে তোমরা 100% অ্যানসার করে আসতে পারবো, অবজেক্টিভে 7 8 পাবা। আর তোমরা যারা অ্যাডমিশনের ক্যান্ডিডেট আছো, এগ্রি সামনে পরীক্ষা, এই ক্লাসটা কিন্তু ভার্সিটিতে যেভাবে এমসিকিউ আসে, ওই বোর্ডে যে এমসিকিউ গুলো আসে এগুলোই কিন্তু ভার্সিটিতে আসে। তোমরা কোশ্চেন ব্যাংক দেখলে আলাদা কিন্তু খুব প্রিপারেশন না, যাদের একাডেমিক রেজাল্ট ভালো এরাই কিন্তু অ্যাডমিশনে ভালো করে। তো তোমরা যারা এটা ক্লাস করতেছো তোমরা কিন্তু অ্যাডমিশনে তোমাদের এই ক্লাস আমার মনে হয় না আর এক্সট্রা ভাবে পড়ার দরকার আছে। তোমরা অ্যাডমিশনের ক্লাসগুলো করলেই বুঝবা, এর চেয়ে তোমাকে খুব আহামরি ভাবে নতুন কিছু পড়াবে না। আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চ দিয়ে তোমাদের জন্য এই অধ্যায়টা সহজ করার জন্য। তো তোমরা কিন্তু তোমাদের বন্ধুদেরকে মেনশন করতে ভুলবে না। আমরা তোমাদের ফ্রিতে এত সুন্দর সুন্দর কয়েকটা ক্লাস নিচ্ছি, তো তোমরা মেনশন দিতে তো খুব একটা কষ্ট হবে না। যারা তোমরা এগ্রিতে আসো তোমরা কিন্তু ক্লাসটা সম্পূর্ণ দেখবে।
আর তোমাদের ক্লাসটা কেমন লাগছে বা আর একটু কি করলে তোমাদের জন্য আরো ভালো হতো, তোমাদের মতামত কিন্তু আমরা সবসময় চাই। তো তোমরা কিন্তু ভিডিও শেষে মানে মতামত দিয়ে তারপরে ক্লাস থেকে বের হবা, ঠিক আছে? আশা করি। আর নোট সবাই কিন্তু আমি আইডি দিব, তোমরা ওই আইডিতে নোট কিন্তু পাঠিয়ে দিবা। আমরা চেষ্টা করব যার নোট ভালো হবে তার নোটটা আমরা রেখে দেওয়ার জন্য অথবা আমাদের পেজে পোস্ট করার জন্য, যাতে অন্যরা দেখতে পারে। আর কে কোন কলেজ থেকে ক্লাসটা করছো তোমরা কমেন্টের নিচে জানিয়ে দিও। তো এই পর্যন্ত আজকের ভিডিওটি, আশা করি সবার ভালো লাগছে। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, পরীক্ষা ভালো করে দাও, এই আশা ব্যক্ত করে আজকে ক্লাস শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।